আমার নাম আজগর আলী। আসগর আলী। জি। বয়স কত ভাই আপনার? আমার বয়স বর্তমানে 31। জন্ম জেলা? ফরিদপুর সদর ফরিদপুর। এখন থাকেন কোথায়? কামরাঙ্গীরচর। কামরাঙ্গীরচর থেকে আপনি আসছেন? জি। আচ্ছা, শুরু করেন যেখান থেকে বলতে ইচ্ছে করে, ছোটবেলা থেকে, শৈশব থেকে। কৃষিকাজ করে আমার বাবা। আচ্ছা। তো ওখান থেকে যখন আমার বাবা যখন পড়াশোনা করতেছিলাম, তো বাবা সংসার চালায় কুলায় উঠতে পারে না। তারপর যাই হোক পড়াশোনা বাদ হয়ে যায়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। আপনি সবার বড়? জি। আচ্ছা। যখন এরকম দেখলাম যে বাবা সংসার চালাতে কষ্ট হয়ে যায়, তখন আমি একটা কাজে ঢুকলাম। কি কাজ? টেইলার কাজ, দর্জির কাজ যেটা বলে। কোন ক্লাসে পড়তেন ওই সময়টাতে? ক্লাস 8। ক্লাস 8-এ থাকো দর্জির হেল্পার হিসেবে? জি। দর্জির কাজে ঢুকি, দর্জির কাজ শেখার জন্য। যখন আমি কাজে ঢুকি তখন কাজে ঢুকলাম, কাজ শিখলাম। ঢাকা মিটফুড বেচারাম দেউরি। আচ্ছা। এখানে সুমি টেলার্স একটা দোকান, তো এখানে আমি কাজ শিখি। তো কাজ শেখার পরে মোটামুটি একটা কাজ শেখা আইডিয়া হয়ে যায়। আইডিয়া হয়ে যাওয়ার পর কাজ শেখার পরে আমি কারিগরি করি। কারিগরি করা অবস্থায় পরে একটা মাথার ভিতরে আইডিয়া আসলো যে ব্যবসা বাণিজ্য করবো। আচ্ছা। তো এর ভিতরে আমার মামা উনি বলতেছে যে ভাগনা তুই কি হুন্ডির ব্যবসা আইডিয়া কিছু বুঝোস? আমি কি এইগুলা তো শুনছি, তো কেমনি কি আমি তো জানি না। কোন বয়স কত তখন আপনার? তখন আমার বয়স 19-20। 19-20। আচ্ছা। তো 20 বছর বয়স। তখন আমাকে বললো যে ক্যাশ টাকায় কিছু রাখতে পারবি? আমি বললাম যে হ্যাঁ, কিরকম অ্যামাউন্ট? কয় আপাতত 50,000 রাখ, তারপর আস্তে আস্তে বাড়বে। তখন এই ব্যবসাটা উনি চালু করে আমাকে দিয়ে। যখন চালু করে তখন আমি রানিং অবস্থায় ছিলাম, কাজকাম অনেক সময়। আপনাকে চালু করে মানে আমার বিস্তারিত জানতে হবে ব্যবসাটা কিভাবে হয়, কারণ আপনি নিজেও তো জানতেন না বিজনেসটা কি। না, আমাকে বলছে ফোনে যে এরকম বিষয়, বিদেশ থেকে টাকা আসবে, এই টাকাগুলা বিভিন্ন জায়গা থেকে আসবে, ঠিকানা সহ তোমার মোবাইলের মাধ্যমে আসবে, তুমি যে যাই দিয়ে আসবা, টাকাগুলো দিয়ে আসবা। মোবাইলের মাধ্যমে কিভাবে আসবে? মোবাইলের মাধ্যমে ঠিকানা আসবে। মোবাইলের মাধ্যমে ঠিকানা আসবে? জি। আচ্ছা। মোবাইলের মাধ্যমে ঠিকানা আসবে আর টাকাটা আসবে ব্যাংকের মাধ্যমে বা কারোর মাধ্যমে আসবে। আচ্ছা। এই টাকাটা ওনার থেকে নিতে হবে। যেমন এই বনানি আমি অনেক জায়গা থেকে অনেক সময় টাকা নিয়েছি, 5-7-10 লক্ষ টাকা পর্যন্ত নিছি। আচ্ছা। এরকম যখন টাকা পয়সা বড় একটা অ্যামাউন্ট হয়ে গেল। না, বড় একটা অ্যামাউন্ট হওয়ার আগে আমার জিনিসটা ক্লিয়ার হতে হবে, হুন্ডির ব্যবসাটা কিভাবে হয়। আপনি ধরেন 20 বছর বয়স আপনার তখন। জি। আপনি কিচ্ছু বোঝেন না, আপনাকে বলছে আপনার মামা যে 15-20 হাজার টাকা আছে কিনা, 30-40 হাজার টাকা আছে কিনা, এই টাকা দিয়ে আপনি বিজনেসটা কিভাবে করবেন। প্রথমে আমাকে ক্লায়েন্টের জিনিসটা বোঝান। ফার্স্টে অতি প্রথম 50,000 টাকা আমাকে দিয়েছেন। আচ্ছা, কিভাবে দিছে, কারা দিছে? আমাকে দিছে উনি ব্যাংকের মাধ্যমে দিছে প্রথম অবস্থায়। এটা কি আপনার অ্যাকাউন্টে আসছে নাকি আপনার? আমার অ্যাকাউন্ট না, অন্য একজন অ্যাকাউন্টে 50,000 টাকা আসছে। 50,000 টাকা আসছে। তো এখান থেকে বললো যে 40,000 টাকা অমুক জায়গায় দিয়ে। তা ওনার অ্যাকাউন্ট থেকে আপনি টাকা দিবেন কিভাবে? ওনার একটা চেক আছে আমার কাছে। ওনার একটা চেক আছে? মাঝে মাঝে ওনার থেকে চেক কাটি আমি, মানে চেক নেই। ওনার একটা চেক আপনাকে কেন দিবে? ওনার সাথে আমার সাথে পরিচিত, ওনার সাথে কথাগুলো শেয়ার করছি। হ্যাঁ। শেয়ার করার পরে উনি বলছে সমস্যা নেই, আপনি আমার অ্যাকাউন্ট চালাতে পারেন, চেক বই আছে, সমস্যা নেই। মনে করেন আমি বিদেশ থাকি, আমার আত্মীয় স্বজন বিদেশ থাকে, তা আমি ওই বাহিরে ওই বিদেশ থেকে আমি তাদেরকে বললাম যে ভাই অতি তাড়াতাড়ি তোমার বাড়িতে টাকা পৌঁছে যাবে, তুমি যত টাকা দিতে চাও। তো এখানে লাখে 2,000 টাকা বেনিফিট পায়। আচ্ছা, টাকাটা কিভাবে পাঠাবেন? ওনাদের তো নিজস্ব মুদ্রা, ধরেন দিরহাম। জি। হ্যাঁ, তো দিরহাম কিভাবে দিবে? এটা আমাদের অনেক টাকা ক্যাশ লাগে, যেমন অগ্রিম আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকানো থাকে। তখন এই ব্যবসাটা ওইখান থেকে চালু করে যে আপনি 2 লাখ টাকা দিবেন, ঠিক আছে দিতে পারবেন, সমস্যা নাই, আপনার আগামীকালকে টাকা বাড়িতে পৌঁছে যাবে। টাকাটা দিয়ে আসলে আপনার লাভটা কিভাবে হবে? আমার লাভটা হবে লাখে 2,000 টাকা। বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি বুঝি তাহলে হলো সৌদি আরবে ধরেন আপনার কোনো এক আত্মীয় আছে, সে কি করবে, সে একটা ওইরকম লোকাল এজেন্টের কাছে যাবে, বা লোকাল এজেন্ট তো না আসলে, এরকম যারা হুন্ডির ব্যবসা করে তাদের কাছে যাবে, গিয়া বলবে যে আমি 1 লাখ টাকা দেশে পাঠাবো, এই এখনই পাঠাবো, এখন তোমাকে দিতে হবে 1,02,000 টাকা। এটা ওই টাকার ওই দেশের টাকা অনুসারে, তাই না? অনেক সময় বেশিও নেওয়া হয়, যদি বেশি আর্জেন্ট হয়, এরকম বেশিও নেওয়া হয়। এখন ওই এলাকার যে ইয়েটা, মানে ওই এজেন্ট হলো আপনাকে ফোন দিবে, বলবে যে অমুকের বাড়িতে যাও, গিয়ে 1 লাখ টাকা দিয়ে আসো। আর আপনার এই 1,02,000 টাকা সেটা উনি ওখান থেকে রেখে দিবে। এবার আপনার কাছে টাকাটা কিভাবে আসবে? ওই টাকাটা যখন ওনার কাছে বড় একটা অ্যামাউন্ট হবে, যেমন 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা হইলো, উনি একসাথে অ্যাকাউন্টে পাঠাইলো। আবার এই টাকাটা এই টাকাটা প্রতিদিন আসে এবং প্রতিদিনই ডেলিভারি হয়। আচ্ছা, তার মানে আপনার অ্যাকাউন্টে টাকা সে দিয়ে দেয়। এটাই হলো হুন্ডি ব্যবসা। আচ্ছা, তো তারপরে কি হলো? হুন্ডি ব্যবসা আপনি করতেছিলেন? হ্যাঁ, হুন্ডি ব্যবসাটা করতেছিলাম, তো মোটামুটি ভালোই করতেছিলাম। তখন হুন্ডা বাইক চালাইয়া আমার এই পাটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পর মানে পাটা হয়ে যায়,
পাটা মস্কায়া যায়, যেগুলো পঙ্গু মেডিকেলে, ঢাকা মেডিকেলে অনেক দৌড়ি করে পাটা ঠিক করলাম। তা ঠিক করার কিছুদিন আগে আমি একটা রেডিমেড একটা গার্মেন্টস পাই, যেটা পুরো মাল সামানা সহ এটা কিনা যাবে, রেডিমেড একটা ছোট্ট একটা গার্মেন্টস। তো যখন আমি মামাকে বললাম যে মামা আমি তো একটা গার্মেন্টস পাইছি, আমার তো মোটামুটি ব্যবসার একটা অভিজ্ঞতা হয়েছে, এখন আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি গার্মেন্টসটা এটা নিতে পারি, এই কারখানাটা কিনতে পারি। তখন বলছে সমস্যা নাই কেন। তখন সে আমাকে একটা অ্যামাউন্ট দিল, টাকা দিল, আমি এই কারখানাটা কিনলাম। কেনার পরে কত টাকাতে কিনছিলেন? এটা কারখানাটা কিনছিলাম 65,000, হ্যাঁ 60-65,000 টাকা পড়ছিল আর কি। আচ্ছা, জি, পুরান একটা কারখানা সিস্টেম এরকম কিনছিলাম। যখন এরকম কেনা হয়েছিল তখন ব্যবসা করতেছিলাম। তো এর পাশাপাশি আমার যখন পাটা ব্যথা হয়ে গেল, তখন আমি বিভিন্ন জায়গায় যাইতে পারি না। বিভিন্ন জায়গায় না যাইতে পারে তখন আমি মামাকে বললাম, মামা আমি তো যাইতে পারতেছি না, হাঁটা চলা আমার কষ্ট হয়, আমার পা তো ব্যান্ডেজ করা। তখন এক জায়গায় টাকা দিতে হবে 2.5 লক্ষ টাকা। আচ্ছা, এখন আমি তো যাইতে পারতেছি না, কি করা যায়? তো ভাষার নামে একটা ছেলে, তার চাস্তো ভাই, তার এলাকার লোক, তার চাস্তো ভাই বলতেছে, চাস্তো ভাইরে ফোন দিল যে তুই আজগরের সাথে যা, এরকম একটা ব্যবসার তুই দৌড়ি করিস, ওর পাটা ভালো না, ওর পাটা ভালো না। পরে ও আসলো, আমার সাথে আসলো। তখন আমি বললাম, মামা তুই কাজটা কি করা পারবি? হ্যাঁ করতে পারবো। কোন জায়গা দিতে হবে? টাকা অমুক জায়গায়। বেশ কয়েকবার টাকা দিছে, কোনো সমস্যা হয় নাই। তাই 2.5 লক্ষ টাকা দিয়া ওরে পাঠালাম যে অমুক জায়গায় যাই দিয়ায়। যেমন এই মালিবাগের এদিকে, মৌচাকের দিকে টাকাটা দিয়ায়। ও টাকাটা দিতে গেল, তা টাকাটা দিতে এসে হঠাৎ করে ওর ফোন বন্ধ, আমি যোগাযোগ করতে পারি না। কত টাকা? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা, আচ্ছা। টাকাটা যখন ওর কাছে পাঠাইলাম, তখন ও অনেক 5-6 ঘন্টা পর আসছে। 5-6 ঘন্টা পর আইসা ওর চুল ঠুল আইলে জেলে, ওখানে বৃষ্টির সময়, বৃষ্টিতে ভিজে বেড়াইছে। বৃষ্টিতে ভিজে বেড়াইছে বলতেছে যে আমার চিন্তা হয়ে গেছে। টাকা কেমনে চিন্তা হয়েছে? কয় সিভিল ভেসে পুলিশ আসছে, আমারে ধইরা একটা পাজারো গাড়িতে উঠাইলো। উঠানোর পরে আমাকে সিটের ভিতরে ফালাইয়া আমারে খুব ইচ্ছা মতন পারাইছে। পরে বলছে তোর কাছে কি আছে দে, তুই তো হিরে গাজার ব্যবসা করিস। এরকম ভাবে 4-5 জন লোক ওরে করলো। পরে শেষে আর পকেটে মোবাইল পাইলো, আর 2.5 লক্ষ টাকা পাইলো। এই 2.5 লক্ষ টাকা নিয়ে গেল। ও যেটা বলতেছে আর কি, 2.5 লক্ষ টাকা ওর থেকে নিয়ে গেছে। আর মোবাইলটা নেয় নাই, মোবাইলের ব্যাটারিটা খুলে ফালাই দিছে। মোবাইলটা ওর পকেটে, দামি একটা মোবাইল। মোবাইলটা এই একটা সন্দেহ একটা ঢুকলো যে নিলে তো সবই নিবে। হ্যাঁ সেটাই তো, নিলে সবই নিবে, অথচ সিম দিয়ে দিল, ব্যাটারি ফালাই দিল, আর মোবাইলটা দিয়ে দিল। মোবাইলটা দামি মোবাইল, এটা তো নিয়ে যাওয়ার কথাই অবশ্যই। কিন্তু এই কথায় ধরা খাইলো। তো ধরা খাওয়ার পরে আর কথায় কিছুটা রং পাইলাম আমি, যে কথা বলে ভালো লাগলো না। পরে মামার সাথে যোগাযোগ করলাম, মামা এই ব্যাপার কি করা যায়? পরে মামা বলল যে এক কাজ কর, গুনাহ দেশ গ্রামে গুনায় বাটি চালান দেয় বা আয়না চালান দেয়। তো এরকম চালান দেয়। তো আমি কয়েক জায়গায় দৌড়ি করলাম, প্রায় 8-10 জায়গায় এরকম দৌড়ি করলাম। তো একই নামই উঠে যে আয়নার ভিতরে দেখছে যে ও টাকাটা একজনের কাছে টাকাটা দিয়ে দিছে, টাকাটা আপোষে দিছে, জোরাজোরি করে নেয় নাই একটা লোক সেখানে। আর ও বলছে 5-6 জন। ওই একটা লোকের কাছে টাকাটা দিয়া ও বাসায় আসছে, এরকম অভিনয় করছে। আসলে টাকাটা ও আত্মসাৎ করছে, টাকাটা ওর কাছে এখনো পর্যন্ত আছে। আচ্ছা, এরকম কয়েকবার এরকম করা হয়েছে। পরে শেষে আমি মামারে বললাম, মামা এই ব্যাপার, টাকা তো ওর কাছেই আছে, এই ব্যাপার কি করা যায়? কয় আরো জায়গায় গুনাহ। তারপরে এক ফকিরে বললো যে ওরা মাইরে ফালান যাবে, এরকম ব্যবস্থা আছে। পরে মামারে বললাম, মামা এই ব্যাপার। কয় বোম্বাই মরিচ চালান দে, বোম্বাই মরিচ আগুনে পুরাইলে আর ভিতরে জ্বালা পুরা শুরু হবে, এরকম ফকিরের কেরামতি। তা আমি তো এগুলো জানি না। পরে আমি বললাম যে ঠিক আছে, তা দেখি কি করা যায়। পরে এগুলা নিয়ে চালা করলো। তা ওরা আবার এক কবিরাজ ধরছে, কবিরাজ ধরছে, মাতবার ধরছে। মাতবারে নাকি কিছু টাকা পয়সা দিছে, কবিরাজের টাকা পয়সা দেয়, এটা ফিরেছে আর কি। কেমনে কি করছে এটা জানি না। তো এরকম আর কি বিস্তারিত বিষয়। যখন মামার সাথে এই ব্যাপার বললাম যে মামা কি করা যায়, এই সমস্ত জিনিস নিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। এই আজকে 10-12 দিন ধরে ব্যবসা বাণিজ্য কিছু হইতেছে না, আরো খাজনাতে বাজনা বেশি, দুনিয়ার টাকা পয়সা লস, এই টাকা পয়সা উঠানোর চিন্তা ভাবনা নাই। তার 6 মাস পরে ও বিদেশ চলে যায়। তো বিদেশ চলে যাওয়াতে তখন পরিপূর্ণ শিওর হইলাম যে টাকাটা ওই নিছে। হ্যাঁ, বিদেশ চলে গেল, ওই মালয়েশিয়া চলে গেল, মালয়েশিয়া না দুবাই যখন চলে গেল, তখন মামারে বললাম যে মামা এর আগে একটা ঘটনা। তখন আমি এই অ্যাক্সিডেন্টটা করি, বড় অ্যাক্সিডেন্টটা। যখন আমি কুরবানির চাঁদরাইতে কয়েকটা কারিগর ছিল, ওদেরকে বিদায় দিয়া কুরবানির চাঁদরাইতে যখন আমি ঈদের নামাজ পড়ে দেশে ফিরবো, তখন আমি সকালবেলা নাস্তা খাই রওনা দিব। তো নাস্তা খাই রওনা দিব, ওই সময় আমার শরীরটা ক্লান্ত লাগতেছিল।
ক্লান্ত লাগতেছিল, তো ভাবলাম যে একটু ঘুমাই, একটু রেস্ট নেই, জোহরে নামাজ পড়ে যাব। তাই জোহরের আজান দিল, ওই সময় জোহরের নামাজ পড়ে রওনা দিলাম। সবসময় স্পিড বোটে যাতায়াত করি আমি, মাওয়া থেকে আমাদের দেশে এখানে স্পিড বোটে যাতায়াত করি। তখন স্পিড বোটে উঠলাম না, দেখলাম চন্দ্রপাড়ার একটা ট্রলার আছে, চন্দ্রপাড়া ট্রলার যাত্রী আছে অনেক। তা ভাবলাম এইখানেই যাই, বাড়ির সামনেই তো চন্দ্রপাড়া, তো বেশি সময় লাগবে না, তাই যাই। তো চন্দ্রপাড়ার ঘাটে যাওয়ার 10-15 মিনিট আগে আম্মা বারবার ফোন দিতেছে, বাবা একটু সাবধান আয়, বাবা একটু সাবধান আয়। আচ্ছা আমার টেনশন নিও না, আমি কি একবার ছোট নাকি, এখন তো সবকিছু বুঝি, টেনশন নিও না, আমি আসতেছি। যখন এরকম ভাবে বলতেছি, আম্মাকে সান্ত্বনা দিতেছি, আম্মা বলতেছে বাবা আমি তো ঘরে থাকতে পারতেছি না, আমার পরে নস্তির ঘরে, তুই একটু দেখে শুনে আসতে সাবধান আসিস। আমি এই যে চন্দ্রপাড়া ঘাটে চলে আইছি, বাড়িতে আসলে 15-20 মিনিট সময় লাগবে, এতটুকু সময়। যখন মা তারপরও গাড়িতে উঠছি, বেবিতে যখন উঠছি, তখন আম্মা ফোন দিছে, যে 8-10 বার ফোন দিয়ে ফেলাইছে, বলছে যে বাবা একটু সাবধান আয়, আমি তো পরাণ খুব অস্থির করতেছে, তুই একটু সাবধান আয়। তো যখন এরকম ভাবে উঠলাম, গাড়িতে যখন উঠলাম, তার গাড়িটা 3-4 মিনিট পরেই বিকট একটা অ্যাক্সিডেন্ট হলো, একবারে সামনাসামনি গাড়ি লাগাই দিল। আমি যেই সাইডে বসছি ওই সাইডে লাগাই দিল। তো গাড়িটা লাগাই দেওয়ার পাশে 12-14 জন যাত্রী ছিল, তো একজন যাত্রী মারা গেল, সাথের এক যাত্রী মারা গেল। আর আমার এই পাটা, প্লাস্টিক সার্জারি পাটা, এই পাটা এখান থেকে কাইটে ফেলাই দেওয়া হয়, কোনো রকম একটু ঝুলে থাকে, পায়ের রক-ঠক সব কিছু নষ্ট হয়ে যায়। সদরপুর মেডিকেলে নেওয়া হয়, সদরপুর মেডিকেল ডাক্তার দেখেই ভয় পেয়ে গেছে, পরে বলছে না এই মেডিকেল রাখা যাবে না। পরে ফরিদপুর মেডিকেল নিছে। ফরিদপুর মেডিকেলে যখন নিছে, তখন আমার সাথে একটা লোক গেছিল, আমার এক চাচা, দূর সম্পর্কের চাচা এলাকার। তো ওনার সাথে আমার সাথে খুব রাগ, খুব ঝগড়া। যখন উনি আমার সাথে ফরিদপুর পর্যন্ত গেছে, খুব ঝগড়া। তো আমার রক্তের পজিটিভ, এ পজিটিভ, তো এই রক্তের গ্রুপ কোথাও পায় না। তো না পাওয়াতে সে কোথাও পায় না, পর বললো যে আমার রক্তটা চেক করে দেখি। তখন ওর রক্তের গ্রুপ এ পজিটিভ। পরে ও 1 প্যাকেট রক্ত দেয়, রক্ত দেওয়াতে এই রক্তটা নিয়ে আমি ঢাকা মেডিকেলে আসি। যখন ঢাকা মেডিকেল, পঙ্গু মেডিকেলের সামনে আসতে শুধু দেখছি এখানে পঙ্গু মেডিকেল লেখা। এই দেখার পরে কয়েকজন আত্মীয় স্বজন দেখলাম, তারপরে আমার জ্ঞান নাই। তারপরে 24 ঘন্টার পর আমার জ্ঞান আসছে। পরে দেখলাম, তাকায় দেখলাম যে আমার পায়ের সব জায়গার ভিতরে রড ঢুকানো, সব জায়গার ভিতরে রড ঢুকানো। পরে শেষে রড ঢুকানো দেখলাম। পরে আমার আব্বা আম্মা সবাই কান্নাকাটি করতেছে। আব্বা ফোন দিয়ে বলতেছে যে বাবা তুই কোনো চিন্তা করিস না, প্রয়োজনে আমার জায়গা সয় সম্পত্তি যাই আছে এগুলা বিক্রি করে হইলেও তোকে সুস্থ করার চেষ্টা করবো, তুই কোনো চিন্তা করিস না। আর যদি সবকিছু খোয়ানোর পরও যদি তোর জীবন বাঁচাইতে যদি পারি, তাও আমি জীবনটা ধন্য মনে করবো, দরকার তোর না বিক্রি করে খাম। এরকম ভাবে আব্বা বলছে এই কথাটা আজও পর্যন্ত আমার মনের ভিতরে আঘাত পায় যে বাবা এরকম ভাবে কথাগুলো বলছে। তো যখন এরকম ভাবে যখন ডাক্তারে বললো, বিভিন্ন ডাক্তার, রগের ডাক্তার, বিভিন্ন মেডিকেলে দৌড়দৌড়ি করা হলে পাটা কীভাবে রাখা যায়। তো দৌড়দৌড়ি করার পরে ডাক্তারে বললো, বডি করলো যে এর পা রাখা যাবে না। তখন আম্মা বললো, আব্বা তো দেশে আছে, আব্বা ফোনে বলতেছে আমাকে, এরকম কথা বলতেছে। আম্মা তো কান্নাকাটি করে। আমি মানে একমাত্র ছেলে সন্তান, 3টা বোন, তার একটু বড় ধরনের একটা আশা ভরসা ছিল। এর আগে আমি যখন পাসপোর্টটা বানাই, তখন এই পাসপোর্টটা খুব আর্জেন্ট বানাই, আবার নতুন করে একটা পাসপোর্ট বানাই, ওই পাসপোর্টের ডেটটা শেষ হয়ে যায়, নতুন করে একটা পাসপোর্ট বানাই। তখন এই আমার বিদেশে যাওয়ার কথা ছিল, সৌদি আরব। তো এই পাসপোর্টটা আমি মেডিকেলে বসে পাই। তখন এই মেডিকেলে পাসপোর্টটা 10 দিন মেডিকেলে ছিলাম, 21 দিন পঙ্গু মেডিকেলে 21 দিন ছিলাম এমার্জেন্সিতে। তো এই 10 দিন পরে মেডিকেলে আমার এই পাসপোর্টটা আসার পরে পাসপোর্টটা জড়াই ধরে আমি অনেক কান্না করি যে আমি বাবার একমাত্র সন্তান, বাপের কত আশা ছিল, আমার কত স্বপ্ন ছিল যে বিদেশে যাব, বাবাকে শেষ সময় বাবাকে একটু শান্তিতে রাখবো, বড় ধরনের একটা আশা ছিল। তো এরকমভাবে অনেক কান্নাকাটি করতেছি। মেডিকেলে যে ড্রেসিং যখন হাত পা ভেঙে চিরা যায়, যখন কাইটে ছিঁড়ে যায়, যখন ড্রেসিং করে, তখন খুব আজরাইল, মানে কি করো আর, মানে খুব খারাপ ব্যবহার করে ডাক্তার। যখন তারা হাত টিপি দিয়ে বলা হয় যে আপনি আস্তে ড্রেসিং করেন, আপনাকে কিছু টাকা দেওয়া হবে, তখন সে আস্তে ধীরে ড্রেসিং করে। তো এরকম নাহলে খুব তাড়াহুড়া করে, খুব ব্যস্ত দেখায়, খুব কষ্ট দেয়। তখন আমি মারে বললাম, মা টাকা দিয়ে কি করবা, আমার তো জীবনই চলে যেত। এখন যাই হোক, আব্বার গরু বেচা টাকা ছিল 60-65 হাজার টাকা ওই সময়। তো আমার আব্বা এই টাকা পয়সা আমার পিছনে ওই সময় খরচা করে। তখন বললাম যে ওই সময় আমার কাছে 15-20 হাজার টাকা ছিল,
তখন বললাম যে আমার আগে আমার জান বাঁচতেছে না, ওরা যেভাবে ড্রেসিং করতেছে আমার জান বাঁচতেছে না, ডাক্তারে কিছু কিছু দিয়ে আমার শান্তি মতো ড্রেসিং করুক। তখন ভালো মেডিসিন দিয়ে আস্তে 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 এটা ড্রেসিং করে। আর যদি টাকা পয়সা না দেওয়া হয় খুব টর্চিংভাবে ড্রেসিং করে, খুব কষ্ট দিয়ে ড্রেসিং করে, খুব খারাপ লাগে। আর চিল্লাহুল্লা করি, অনেক কষ্ট লাগে। যখন এরকমভাবে চলতেছিল তো এক ডাক্তারের সাথে এরকম ভাবে বলতেছি যে আপনারা চাকরি করেন, মানুষের একটু দয়া মেহরবানি করেন, এত কঠিনভাবে কষ্ট দিয়ে মানুষকে করেন। তো ওই ডাক্তারটা আমার সাথে খুব রাগান্বিত হয়ে গেল। উনি রাগান্বিত হইয়া ওনার ব্যাগের থেকে একটা সুই বাইর করলো, আমার যে প্রস্রাবের রাস্তা দিয়ে একটা পাইপ আছে, এই পাইপের ভিতরে ওই সুইটা পুশ করে দিল। পুশ করে দেওয়া তো আমার ব্রেনটা খুব আঘাত খাইলো, যে ঘটনা কি। ওনার সাথে ঝগড়া করলাম, ঝগড়া করার সাথে সাথে উনি ব্যাগের থেকে একটা ইঞ্জেকশন বাইর করে আমার প্রস্রাবের রাস্তার এদিকে দিয়ে দিল। এটার কারণ কি, মানে পাইপের ভিতরে দিছে, জানি ওইটা আমার শরীরে স্পষ্ট করে, জানি আমার মানে লাইফটা যেন নষ্ট হয়ে যায়, এরকম একটা চিন্তা ভাবনা। আমি এটা বুঝতে পারলাম আর কি, না রাগ হইয়া উনি সুই কেন বাইর করবে। তো এইরকমভাবে এক ডাক্তারে ডাক দিলাম সাথে সাথে, যে ভাই শিগগির আমার এই প্রস্রাবের রাস্তায় যে পাইপটা আছে এই পাইপটা শিগগিরে খুলে ফেলান, না এখনই খুলে ফেলান। তো উনি সাথে সাথে পাইপটা খুলে ফেলাইলো। খুলে ফেলানোর পরে উনি কিছুক্ষণ পর আসছে, আইসে বলতেছে যে আপনি পাইপ কেন খুলছেন। আমি কি কেন ভাই, আমার কাছে বিরক্ত লাগতেছে এই জন্য পাইপ খুলছি, আপনার সমস্যা কি। পরে উনি আর কোনো কথা বলে নাই, উনি দাঁত দুধ কিমড়ায় চলে গেল। তো এরকমভাবে ওইখান থেকে চলে আসলাম, চলে আসলে বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার সময় তার আগে আমার মা পাগল হয়ে যায়, মার সাথে নাকি জিনও আছে, এরকম অনেক কবিরাজ বলছে ওনার সাথে জিন আছে। তো যখন এই কোনো একটা দুর্ঘটনা ঘটার আগে আমার মা এরকম অগ্রিম জানতে পারে, মানে উনি শরীরে মানে কিরকম জানি হয়ে যায় মাঝে মাঝে, তো উনি জানতে পারে। আর বেশ কিছু স্বপ্ন দেখে, স্বপ্নগুলো বাস্তব হয়ে যায়। যখন মা এরকম দেখে, একবার ঘরের বাইরে হয়ে গেছিল, এরকম পাগল হয়েছিল। যখন আমি বাড়িতে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমার শরীরটা কেমন যেন একটা ভার হয়ে গেল। সবাইকে আমি চিনতে পারলাম, বুঝতে পারলাম। কোনো ব্যক্তি যদি খারাপ নিয়তে আসে তা আমি আমি বলতে পারতাম যে উনার ভিতরে খারাপ কোনো উদ্দেশ্য আছে। আর যদি কেউ ভালো কোনো উদ্দেশ্য নিয়ে কেউ আসে তখন আমি সেটাও বলতে পারতাম। তখন আমি মারে বললাম যে মা এই ব্যাপার, আমি তো এরকম কোনো সময় হয় নাই, কিন্তু এরকম হইতেছে কেন। একটা ব্যক্তি আসছে আমার বাড়িতে, উনি খারাপ একটা উদ্দেশ্য নিয়ে আসছে, যে আমার এই পাটা, দেশগ্রামে তো অনেক ফকির কবিরাজ আছে যে কাটাছেরা এগুলো দেখলে ওরা বান মারে, কাটাছেরা দেখলে এরকম বান মারে। তো আমি দেখলাম, আমি বললাম যে মা এই যে লোকটা আসছে তো আমাদের রক্তের সম্পর্ক, যে আসলে তো উনি তো খারাপ একটা উদ্দেশ্য নিয়ে আসছে, আমি তোমার কাছে বলতাছি। কয় বাবা এই কথা বলিস না, এই কথা বললে সমস্যা আছে, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক। তো এরকম বলতেছে। তো কয়েকজন লোক আসছে, তো খারাপ উদ্দেশ্য আসছে, সমস্ত অনেক বাড়িতে আসছে, হাজার হাজার মানুষ আসছে আমাকে দেখার জন্য, যে আমি এক বাপের সন্তান, আমাদের বংশটা অনেক বড় বংশ। তো বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় থেকে আসছে, আইসে দেখে গেছে আমাকে। সবাই ভালো নিয়ত আসছে, কয়েকজন লোক খারাপ নিয়ত আসছিল, আশপাশের লোক। তো এরকমভাবে আসছে। আম্মাকে বললাম যে এরকম বেশ কিছুদিন যাওয়ার পরে তখন আমার এই পাটা, যখন এক সপ্তাহ অতিক্রম করার পরেই আমার এই পাটা পচন ধরে গেল। আচ্ছা, পাটা যখন পচন ধরে গেল তখন আটটুসি একটা মেডিকেল আছে, ওই মেডিকেলে গেলাম। মেডিকেলে যায় এটা ড্রেসিং করলো, দেখলো ভিতরে পচন ধরে গেছে, অনেক পুইজ বাইরে হইতেছে। পরে ডাক্তারের টিপে তার বিভিন্ন ওষুধ দিতেছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিতেছে। তো আমি এরকমভাবে সুস্থ হইলাম। সুস্থ হতে ওই আমার যে মামা, উনি বেশ কিছু টাকা পাঠাইছে চিকিৎসার জন্য, 1 লক্ষ টাকা পাঠাইছে চিকিৎসার জন্য। তো এই টাকাটা এই চিকিৎসায় আমার ব্যয় হয়। আচ্ছা, ব্যয় হয়। পরে ঢাকা আসি, এই রেডিমেড ব্যবসাটা আমি বন্ধ রাখি প্রায় 6 মাস। আচ্ছা, 6 মাস পর্যন্ত বন্ধ রেখে পরে আমি বললাম, আমি শুধু কান্নাকাটি করি, মাকে বলি মা আমি জীবনটা কী করবো, আমার এই জীবনটা কিভাবে চলবে। আমি বাপের একমাত্র সন্তান, বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, মেডিকেলে বসে পাসপোর্ট পেলাম। এই অবস্থা তো আমি বিদেশে যেতে পারবো না, আমি তখন হাঁটতে চলতে পারি না, 2টা কিরেস নিয়ে হাঁটতে হয়। তখন এই প্লাস্টিক সার্জারি পা লাগাই নেই, 6-7 মাস পরে পা লাগাইছি। তখন আমি মামাকে বললাম, মামা আমার জীবনটা এইভাবেই কি শেষ হয়ে গেল। কয় রাখ, তুই চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, তুই চিন্তা করিস না, 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহ ভরসা। যখন ঢাকা আসলাম, কারখানাটা খুললাম, 6 মাসের ভাড়া বাইজে গেছে। তো বাড়িওয়ালার সাথে আলোচনা করলাম যে কেমনি কি করবো বুঝতে পারতেছি না, আমার জন্য দোয়া করেন। তখন বললো যে তুমি ভাড়া আস্তে আস্তে দিও, তুমি কারখানাটা আস্তে আস্তে চালু করো। আচ্ছা, যখন এই কারখানাটা চালু করি তো এই দুইজন করে কারিগর বাড়াই। সর্বপ্রথম মেশিন ছিল 4টা মেশিন।
কারখানার ভিতরে। আস্তে আস্তে যখন কারখানা মোটামুটি ভালোই চলতেছিল, তখন একে একে 17টা মেশিন হইলো। তো বড় একটা মোটামুটি কিসের কাজ হতো এই মেশিনে? এটা হতো ইন্ডিয়ান মাজাক্কালি ডিজাইন। আচ্ছা, মানে মাজাক্কালি লেহেঙ্গা, 3 পিস, এই কাপড় ধরনের। বানাতেন, মূল কথা হচ্ছে এটা। জি, কাপড় বানাতেন, দর্জির কাজ করতাম, কাপড় বানাতাম ওখানে। তো যখন এরকম কাজ চলতেছিল মোটামুটি ভালোই, তখন আমি পাশাপাশি কিছু মাল বানাইতাম, পাশাপাশি পার্টির কাজ করতাম, নিজেও কিছু কাজ করতাম, কিছু মাল বানাইতাম। তো মোটামুটি ভালোই চলতেছিল। 2টা লট মাল ভালো চলে না, একবারে মার্কেট আউট, মানে মার্কেটে চলেই না। আচ্ছা, 2টা লট মাল বানায় মোটামুটি কিছু টাকা আটকায় গেল, আর ব্যবসা বাণিজ্য ভালো চলতেছিল না। কয়েকটা পার্টির কাজ করতাম, এর মধ্যে 2টা পার্টি খুব মানে রেট দেওয়ার কথা একরকম, চান্দাইতে এসে হিসেব করছে আর এক রকম। তা আমি তো প্রথম হিসাব করে কারিগরের রেট হিসাব দিয়ে দিছি। হিসাব দেওয়ার পরে দেখতাম যে কারিগরকে দেওয়ার পরে বছর শেষে যে হিসাবটা করতো, তাই কিছু টাকা কম দিত আমাকে। যেমন 1 পিস মালে যদি 10 টাকা কম দেয়, যদি 10,000 পিস মাল হয়, তো এখানে 1 লক্ষ টাকার উপরে। তা আমার যেমন একটা হিসাব, যে আমি পরে দেখতাম যে আমি যে পরিশ্রম করি, এই পরিশ্রমটা আসলে থাকে না। ওই ব্যবসাটার ক্ষেত্রে যখন আমার দুলাভাই, আগের কথা অনেক পিছনে পড়ে গেল, যখন আমার এই দুলাভাই আমার সাথে রাখলাম, আমি একা কুলিতে পারি না, যখন 5-7 লক্ষ টাকা প্রতিদিন ক্যাডেট করা হইতো, বিভিন্ন জায়গায় দেওয়া হইতো। যেমন আমি একা একদিনে 4টা-5টা ডিস্ট্রিক্টও দৌড়েছি। আচ্ছা, দিনটা 24 ঘন্টা গাড়িতে থাকা লাগছে, হ্যান্ড ক্যাশ টাকা রাইখা। যখন এরকম ভাবে চলতেছিলাম, তখন আমি একা খুলতে পারি না। তখন আমি মামারে বললাম, মামা আমি তো একা এত টাকা আসলে ডেলিভারি দিতে পারি না, আমার সাথে আর একজন লোক হইলে ভালো হয়। পরে আমার বললো, তো বাবুল ডানমু? আমি কে মামা, বাবুল তো আমার দুলাভাই, বোন বিয়ে দিছি ঠিক আছে, কিন্তু টাকা পয়সার বিষয়ে আমার আস্থা নাই, আমার ওরকম বিশ্বাস নাই। তো টাকা পয়সার হিসাব কিতাব, এটা বড় একটা অ্যামাউন্ট, তো মানুষ পোল্ট্রি দিতে বেশি দিন সময় লাগে না। তা আপনি যা কিছু করেন চিন্তা ভাবনা করে দেখেন। কয় না দেখ, পরে আবার প্রথমে 10,000 টাকা বেতন দিল, খানা থাকা খরচা সবকিছু আমাদের। 10,000 টাকা বেতন দিল, সে এরকম তার একটা অ্যাকাউন্ট খোলা হইলো, তার অ্যাকাউন্টে সমস্ত টাকা পয়সা আসে। তো এরকম ভাবে বেশ কিছুদিন চলতেছিল। তো চলতে চলতে আমার বড় বোন অসুস্থ হয়। তো অসুস্থ হতে আমার মারে বলতেছে যে, মা আমি তো শরীর খুব ক্লান্ত লাগে, আমার শরীরের ভিতরে কেমন জানি খেজুরের পাড়া কাটা দিয়ে পাড়ায়, আমার কাছে মনে হয় এরকম। মারে ফোনে বলতেছি, তখন মা বলতেছে, মা তুই চিন্তা করিস না, আমি আসতেছি আগামীকালকে। তো মা আগামীকালকে আসতে পারে নাই, তো একদিন লেট করে যাবে। আর এর ভিতরে এই সংবাদ পাইছে যে আমার বোন মারা গেছে। হ্যাঁ, আমার বোন মারা গেছে। তখন আমার ওই দিনকে আমার দুলাভাই আমারে বলতেছে যে, আজগর তোমার বোন তো আর নাই। তো আমার বাড়ি থেকে ফোন দিছে, আমার দাদা ফোন দিছে যে, আজগরে রুমি তো আর নাই, আমার বড় বোনের নাম রুমি, তো রুমি তো আর নাই। আমি কই, ওই সময় আমি সুস্থ, আমি ভালো, ওই সময় হুন্ডির ব্যবসা করি। তো আমি এরকম ভাবে চলতেছিল। যখন বোন নাই, কি ব্যাপার, কি সমস্যা, কি এরকম তো কোনো কিছু হয় নাই, শুনছি শুধু ওই অসুস্থ, শুনছি মা যাবে। তো ওর কি হয়েছে? তখন মা বলল যে ওর বিছনের ভিতরে একটা তাবিজ পাইছে, এটা কিসের তাবিজ সেটা জানে না। পরে মা বলল যে, ঠিক আছে আমি আসবো না, তুই চিন্তা করিস না, ওটা রাখ। তো ওর শরীরের ভিতরে খুব জ্বালাতন শুরু হয়েছে। তো শয়তানে ধুকায় পড়া ওই শুনছি গলায় ফাঁস লাগছে, ওই শরীরে এমন যন্ত্রণা শুরু হয়েছে, শরীরের ভিতরে গলার ভিতরে ফাঁস লাগছে। তখন আমার দুলাভাইয়ের অ্যাকাউন্টের ভিতরে আসছিল 8,20,932 টাকা ছিল। তো 3 লক্ষ টাকা ডেলিভারি দেওয়া হয়েছে। 3 লক্ষ টাকা ডেলিভারি দেওয়ার পরেই বড় বোনের মৃত্যুর সংবাদ আমরা পাইলাম। তখন বড় বোন যখন মারা যায়, তখন ওই সময় ওর অ্যাকাউন্টে টাকা পয়সা ডেলিভারি দেওয়ার পরে 5,20,932 টাকা ওর অ্যাকাউন্টে ছিল। ওই সময় দুলাভাই বলতেছে যে, আজগর তুমি গাবতলি অমুক জায়গায় থাকো, তুমি অমুক জায়গায় থাকো, আমি তোমার নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি এখানে, আমি আধা ঘন্টার ভিতরে চলে আসবো। আপনার কতক্ষণ লাগবে? আমার মিনিমাম 40 থেকে 50 মিনিট সময় লাগবে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে, তুমি এখানে থাকো। উনি ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করছে, আমার সাথে করে নিয়ে যাবে। তো গাড়ি যখন রিজার্ভ করছে, আমি তার আগেই তো চলে আইছি, গাবতলি এসে বলছি, আমি গাবতলি ঠিক মেন রোডে মাঝখানে যে বিট আছে, বিটগুলা, এই বিটের উপরে আমি দাঁড়ানো আছি, সমস্যা নাই, গাড়ি যতই ভিড় থাকুক, আমি আপনাকে না দেখলেও আপনি আমাকে দেখতে পারবেন, আমি আপনার আগে এসে দাঁড়া দিছি।
এই কথা বলার পরে সে বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও। এই কথা বলার পরে উনি বিভিন্ন জায়গা থেকে ওনার ফোন টোন আসছে, পরে শেষে উনি হঠাৎ করে ফোন রিসিভ করে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, উনি ফোন রিসিভ করে না। ফোন রিসিভ না করার কাতে যখন এক পর্যায়ে সে আমার ফোনই রিসিভই করে না, রিসিভ না করাতে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে উনি আমার সাথে শেষ সময় আমার সাথে এরকম একটা ঘটনা ঘটাইলো। আমার বোনটা মারা গেছে, তার স্ত্রী, আমার থেকে তার দরদ বেশি, এবং আমার বোন, আমার তো দরদ কম না। আমি তার আগে এসে দাঁড়ায় রইলাম, আমাদের সমস্ত টাকা পয়সা তার কাছে, আমাদের টাকা পয়সা নিয়ে গাড়ি রিজার্ভ করলো, অথচ আমাকে নেওয়ার কথা আমাকে নিল না। এটার রহস্যটাকে আমি বুঝলাম না। তো তখন আমি এরকমভাবে রাত বাইজে গেছে 9টা 10টা গাবতলি ওই সময়। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমি ঠিক আছে আমি অন্য বাসে যাই, বাস দিয়ে যাই। যখন দৌলতদিয়া ঘাট দিয়ে আমি বাস দিয়ে গেলাম, তো বাস দিয়ে যাওয়াতে আমার যাইতে যাইতে অনেক লেট হয়, সকাল 7টা 8টা বাজে যায় যাইতে যেতে। সে রাত্রেই রিজার্ভ নিয়ে চলে আসে। তো চলে আসে খুব শোরগোল মানে কান্নাকাটির রোনাজারি ছুটে যায়। আমার বিভিন্ন আত্মীয়স্বজন আসে, হ্যাঁ। তখন আমি দুলাবারে বললাম যে আপনি ঢাকা থেকে আসলেন ডাইরেক্ট রিজার্ভ গাড়ি করে, আমাদের টাকা পয়সা খরচা করে, অথচ আপনি আমার আনলেন না, এটার রহস্যটা বুঝলাম না, এটার কাহিনীটা কি? তখন সে আর কোনো জবাব দেয় না, সে আর কোনো কথা বলে না, তার মুখ চুপ কালা। আমি বেশ কিছু কথা বললাম তাকে ওই সময় যে আপনি এই সমস্ত বাটফারি করার উদ্দেশ্যটা কি? আপনি আমার সাথে এরকম কাহিনী কেন করলেন? এত রাত্রের ভিতরে আমি কত কষ্ট করে আমি আসছি, আপনি জানেন আমি কত কষ্ট করে আইছি? আমি 4টা 5টা গাড়ি চেঞ্জ করেছি, সারা রাত আমি ঘুমাইতে পারিনি, আপনি আমার এই কষ্টটা কেন দিলেন? তখন সে আর কথা জবাব দিতে পারে না। পরে এখন মামা বলতেছে ওর কাছে এতগুলো টাকা পয়সা, এখন কি করা যাবে? ঢাকা থেকে ডাক্তার যাওয়ার কথা, চেক করবে যে আসলে ওকে কি মার্ডার করা হয়েছে নাকি নিজ ইচ্ছায় মানে মারা গেছে, নাকি এমনি কি হয়েছে, কোনো ক্ষতি হয়েছে, এটা পোস্টমর্টম করবে। পরে আমরা চিন্তা ভাবনা করলাম পোস্টমর্টম করলে চোখ ঠোক অনেক কিছু রেখে দেয়, মাথার ঘিলু রেখে দেয়, কিডনি রেখে দেয়, এগুলো আমরা সহ্য করতে পারব না। যা হয়েছে আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, এগুলো নিয়ে আর কোনো কিছু করার দরকার নাই, এগুলো এমনিই থাক। যখন এরকম ভাবে তখন চিন্তা ভাবনা করলাম আমরা যদি কিছু করতে যাই, ওর অ্যাকাউন্টে আমাদের টাকা আছে, এই টাকা দিতে চাবে না, আমাদের টাকা দিয়ে আমাদেরকেই ওরা আমাদের সাথে লড়বে। থানায় যদি 2 লাখ টাকা দিয়ে দেয় তাহলে আমরা তো কিছুই করতে পারবো না, আমাদের টাকা দিয়ে আমাদেরই লড়বে, আমাদের সাথে লড়বে, আমরা কিছুই করতে পারবো না, লাস্টে আমও যাবে সালাও যাবে, কিছুই পাবো না। তাকে আপোষেই আসি, লাশ দাফন হয়ে যাক, টাকা পয়সা আমরা আস্তে আস্তে নেই। এই টাকা 5,20,932 টাকা, এই 5 লক্ষ টাকা দিছে আমাদেরকে 4 মাস ঘুরে। টাকাও একসাথে চেক কাইটে টাকাটা দিতে পারতো। ওদের ভিতরে ভয় যে আমরা কোনো কিছু যদি করি, এই জন্য ওদের ভিতরে ভয়। এই টাকাটা পরে আস্তে আস্তে আমাদেরকে টাকা পয়সা দেয় অল্প অল্প করে, একসাথে টাকাটা দেয় না। আচ্ছা, টাকাটা না দেওয়া নেই, তখন আমার ভিতরে একটা ক্ষোভ হয়ে গেল। আমার ভিতরে তো এমনি জিত যে আমার সাথে এরকম একটা বাটফারি করছে। পরে বোন তো মারাই গেল, তো আমাদের তো সংসারে এরকম ভাবে একটা অশান্তি, একটার পর একটা। তার 3 মাস পরে একটা আমাদের বড় পালের সবচেয়ে বড় গাই গরুটা মারা যায়। আচ্ছা, 3 মাস পরে একটার পর একটা ক্ষতি হইতেছে। তার 3 মাস পরে আমি করলাম এই বড় ধরনের অ্যাক্সিডেন্টটা। তো অ্যাক্সিডেন্ট করার পরে তখন এই ব্যবসাটা আমি করতে পারি না করার পরে আমি মামারে বললাম যে মামা আপনি তো 2 লাখ টাকার একটা দিছেন, 2 লাখ টাকার একটা দিছে, ঠিকানা দিছে যে 2 লাখ টাকা অমুক জায়গায় দিয়ায়। তখন আমি মামারে বললাম মামা আপনি কি ভুলে গেছেন আমার একটা পা নাই, আমি গাড়ি ঘোড়ার ভিতর দিয়া টাকা পয়সা নিয়ে কিভাবে যাব, আমার পক্ষে সম্ভব হবে না। কয় মামা আমি তো বুঝতে পারি নাই, আসলে ভুলে গেছি, তুমি টাকাটা কষ্ট করে দিয়ে আসো, এরপর আর টাকা পয়সা ওটা নিবো না, আর টাকা পয়সা আর পাঠাবো না। পরে এই পর্যন্ত শেষ হয়ে গেল। বেশ কিছুদিন বন্ধ রাখার পরে এই বাবুলের সাথে মামা মাঝে মাঝে যোগাযোগ করে, বাবুলি মামার সাথে ফোনে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে মামা বললো যে ঠিক আছে ব্যবসাটা বাবুলের দিয়ে চালু করি। আমি কই মামা বোন যখন ছিল তখনই আমি তারাতে বিশ্বাস করিনি, আমার ভিতরে একটা সন্দেহ কাজ করছিল। আমি আপনার আপন বাইক না, এত টাকা পয়সা কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, অথচ 500 টাকাও এলোমেলো কখনো হয় নাই, হিসাব থেকে একটু এদিক সেদিক হয় নাই, কখনো নিজের মনের চাহিদা মতন কোনো কিছু একটা মার্কেট করি নেই, মনের চাহিদা মতন কোনো একটা টাকা পয়সা আমি বেহুদা খরচা করি নেই, বন্ধু বান্ধব নিয়ে বাজে কোনো আড্ডা করি নেই, আমি আগে থেকে কোনো আড্ডা ফাড্ডা করি না। তো এখন আপনি এই যে টাকা পয়সার লেনদেন, আপন ভাইরে দে ভাই বিশ্বাস নাই,
আপন বাইরে ভাই বিশ্বাস নাই। এই যে ভাসানরে দিয়া আপনি যে লেনদেন করলেন, এই ভাসান কিন্তু দেখেন টাকা পয়সা আত্মসাৎ করলো, সেই ভাসান বিদেশ চলে গেল। এখন আপনি বিশ্বাস কারে করবেন? কয় সমস্যা নাই, এখন ওর ভিতরে তো একটা বুঝাইছে, অল্প অল্প টাকা পয়সা দিয়ে দেখুন কি অবস্থা হয়। আচ্ছা, তো অল্প অল্প টাকা পয়সা তারপরে 5-7 লাখ টাকা আসতো রেগুলারে, কন্টিনিউ আসতো। তো এরকম 2.5 লক্ষ টাকা রায়েরবাগ যখন 2.5 লক্ষ টাকা দিতে গেল, আমার একটা পরিচিত কাস্টমার, প্রত্যেক সপ্তাহে ওদেরকে 2-4-5 লক্ষ টাকা দিতে হইতো। অনেক টাকা আসতো সৌদি আরব থেকে, নিজস্ব ব্যবসা ছিল, বড় ব্যবসা। তো ওখান থেকে প্রত্যেক সপ্তাহে 5-7 লক্ষ টাকা ওদের বাড়িতে আমার নিজে যায় দিয়ে আসতে হইতো। যখন বাড়িঘর সবকিছু চিনা হলো, সপ্তাহে টাকা পয়সা যা দিয়ে আসতাম। ওই বাড়িতে উনি 2.5 লক্ষ টাকা দিতে গেছে। টাকাটা দিতে গেছে, তো উনি বলল যে এই টাকাটা আমার থেকে 2জন ডাকাইত, 2জন ছিনতাইকারীর পিস্তল ঠেকায় নিয়ে গেছে। ওকে, তারপর তো 2.5 লক্ষ টাকা যখন মামা এই দুলাভাই থেকে নিয়ে যায়, সে বলতেছে এরকম 2.5 লক্ষ টাকা আমার থেকে নিয়ে যায়, এরকম ভাবে আমাকে পিস্তল ঠেকায় নিয়ে যায়। ব্যাংকে থেকে যখন টাকা উঠেছি, তখন তারা আমার পিছে পিছে ফলো করছে। যখন আমি এক সাইডে আসছি, এক সাইড দিয়ে হাইটে এসতেছি, তখন আমাকে তারা হ্যান্ডকাপ করছে, আমাকে অ্যাটাক করছে, পিস্তল ঠেকে আমার থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে যায়। যখন 2.5 লক্ষ টাকা নিয়ে যায়, তখন মামা বলল যে হইতে পারে, পরে এই ব্যবসাটা টোটালি বন্ধ হয়ে যায়। তখন বললো যে না, এই ব্যবসা আর করা যাবে না, যাই হয়েছে আর করার দরকার নাই। তার 2-1 মাস পরে তখন আমি খবর পেলাম তার বাড়িতে উনি নিজে একটা হুন্ডা কিনে বাসায় টিভি, ফ্রিজ সব কিছু কিনে। আচ্ছা, উনি এত টাকা পয়সা কই পাইলো এই অল্প দিনে? পরে মামারে বললাম যে মামা, আপনি দুনিয়ার ভিতরে কারে বিশ্বাস করবেন? এই সমস্ত লেনদেন, এই সমস্ত টাকা পয়সা, হ্যান্ড ক্যাশ টাকা পয়সা, দুনিয়ায় আজকাল কাউকে দিয়ে বিশ্বাস নাই। আপনি টাকা পয়সা আপনি কাউকে দিয়ে করেন না, কাউকে আপনি দিয়ে বিশ্বাস করেন না। পরে বললো যে ঠিক আছে, আর কি করা, আর ব্যবসা বাণিজ্য করার দরকার নাই, আমি এদিকে অন্য কিছু যা পারি করি। উনি সৌদি আরব একটা গাড়ি কিনছে, গাড়ি একটা টিপ মারে, আর অন্যান্য কিছু কাজবাজ করে। একটা ছোট্ট একটা দোকান ছিল, এই দোকানে ব্যবসা বাণিজ্য করতে উনি এক জায়গায় টাকা 3 লক্ষ টাকা দিছে, এই ব্রাহ্মণবাড়িয়া। এই 3 লক্ষ টাকা সে দিবে করে ব্যবসার খাতিরে এই টাকা পয়সা দেয় না। সেখানে 2-3 বার গেলাম, সে অনেক টাকা পয়সা মাইর খাইয়া একজনের 10 লক্ষ টাকা দিছে ব্যবসার জন্য, সেই 10 লক্ষ টাকা নিয়েও সে চলে গেছে দোকানবার, ব্যবসা বাণিজ্য সব কিছু ফালাই দিয়ে। যে এরকমভাবে সে বিভিন্ন টাকা পয়সা মায়ের ঠেরে খাইয়া, সেই মামা একসময় অনেক টাকা পয়সা আলা ছিল, এখন সে মোটামুটি কিছুই নাই। মোটামুটি দেশ গ্রামে এখন বিকাশ লোটমোট দিয়ে মোটামুটিভাবে তার সংসার জীবনযাপন চলতেছে। আর আমি এখন ছোটো মোটো একটা ব্যবসা বাণিজ্য চলতেছি, এভাবে জীবনযাপন চলতেছে। তারপর এই ব্যবসার খাতিরে যখন আমি এই ব্যবসা বাণিজ্য করতেছিলাম, তো পাশাপাশি আমার একটা টেইলার্স ছিল, নিউ জননী লেডিস অ্যান্ড জেন্টস টেইলার্স। যখন এই টেইলার্সটা ছিল, তখন একটা কাস্টমার হিসেবে একটা মেয়ে আসলো। তখন এই মেয়েটাকে আমাকে ভালো লাগলো। যখন মেয়েটার সাথে সম্পর্ক হয়ে গেল, তো এই মেয়েটা দেখলো আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আছে, যদিও আমার একটা পা নাই, প্লাস্টিক সার্জারি লাগায় চলি, তো একটা পা নাই, তারপরে সে সব কিছু মাইনে নিল। ব্যবসা বাণিজ্য করতেছিলাম, সুখী ছিলাম, মোটামুটি ভালোই ছিলাম। যখন ব্যবসা বাণিজ্য এরকম করতেছিলাম, তো 2-3 বছর ভালোই চলতেছিল। তো আমার একটা মেয়ে বাচ্চা হলো, মেয়েটা নর্মালি হয়েছে ঢাকা মেডিকেলে। যখন এই মেয়েটা আমার কোলে আসলো, তখন আমার কোলটা খুব শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। তখন আমি বললাম যে জান্নাত আমার কোলে আসছে। তখন আমি মেয়ের নাম রাখলাম জান্নাতুল ফেরদৌস, মেয়ের নাম রাখলাম। তো জীবনযাপন করতেছিলাম, ভালোই চলতেছিল। তো বাচ্চাটা হওয়ার বছরখানিক পরে সে কীরকম যেন একটু আমার সাথে একটু রাব ব্যবহার করে, একটু উল্টাপাল্টা ব্যবহার করে। পরে আমি বললাম যে দেখো, আমি তো একসময় বদ্দিনের উপরে চলছিলাম, তখন দিনের বুঝ পাইনি। এখন আমি তবলিগে সময় লাগাই, নিজে কিছু বুঝতে পারি, নিজে কিছু দিনের উপরে চলার চেষ্টা করতেছি। তুমি পরিপূর্ণ পর্দায় থাকো, পর্দার উপরে থাকলে দুনিয়া আখেরাতে সফল কামিয়াব হইতে পারবা। তো তাকে যখন এরকম বুঝালাম, নিজেও মাসরত জামাতে নিতাম, তো আমার ঘরেও মাসরত জামাত আসতো। তো এরকমভাবে যখন আমি এরকম দিনের পথে চলতেছিলাম, তখন সে এক পর্যায়ে তা আমার সাথে রাব ব্যবহার করতো, বেয়াদবি করতো, যে আমি এরকম পর্দায় থাকতে পারবো না, এই বন্দি কারাগারে আমি থাকতে পারি না, আমি খোলামেলা জায়গায় থাকতে হবে, মানে পর্দায় থাকতে পারবো না, সে বেপর্দা চলবে। তখন আমি বললাম যে দেখো, আমার সংসারে থাকতে হলে পর্দায় থাকতে হবে, নাহলে আমি তোমাকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব হবে না। পরে বলছে হ্যাঁ, আমারও সম্ভব হবে না এইভাবে চলাফেরা।
তখন আমি বললাম যে দেখো, দুনিয়াটা মধুর মতো মনে করো না, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়া থেকে দুনিয়াটা কোনো না কোনোভাবে খতম হয়ে যাবে, সুখেই থাকে দুঃখেই থাকে, মেডিকেলে সই হোক আর আরামেশের বিছানায় হোক, এই জিন্দিগিতে কোনো না কোনোভাবে পার হয়েই যাবে। এই সময়টা পার হয়েই যাবে, তুমি দিনের পথে আসো, দিনের পথে থাকো। সে এরকমভাবে আমার সাথে খুব রাব ব্যবহার করতো। পরে আমি বললাম এক পর্যায়ে, তুমি কি আমার সাথে সংসার করবো না? তখন আমি কোরআন তিলাওয়াত করতেছিলাম। তখন সে কোরআনের উপরে ঠাস করে হাত দিয়ে বলল যে আমি তোমার সংসার করব না, আমি চলে যাব। তখন আমার পরিপূর্ণ একিন হয়ে গেল যে ব্যক্তি কোরআন ছুঁয়ে কসম খাইতে পারে সে তো আসলে আমার সংসার করবে না। কোরআন ছুঁয়ে কসম, আপনি যেহেতু ধর্মকর্ম করেন, জি, আপনি আমাকে বলেন এটুকু যে কোরআন ছুঁয়ে কসম খাওয়ার নিয়ম আছে আমাদের ধর্মে? নাই, উনি ঠাস করে কোরআন ধরে ফেলছে। না, কিন্তু সেটা ফেলেছে, কিন্তু উনি তো ভুল করেছেন। উনি ভুল করছেন কেন করছেন? আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করি, শোনেন। একটা যেটা হচ্ছে যে সংসার জীবনে কি হয়েছে না সেটা অন্য হিসাব। আপনি তাকে যেভাবে চালাতে চেয়েছেন, আপনার মনোমালিন্য হয়েছে, সংসার টিকে নাই। সংসার কি টিকে নাই? আচ্ছা, ওনার ঘরে বাচ্চা কাচ্চা ছিল? জি, একটা মেয়ে। মেয়েটা কি আপনার সঙ্গে আছেন? ওর সঙ্গে? ওর সঙ্গে আছে। ওই নিয়ে গেছেন নাকি আপনি জোর করে পাঠিয়ে দিয়েছেন? ও নিয়ে গেছে, আমি তো আমার মেয়ের জোর করে পরবর্তীতে রাইট, আপনি এই জান্নাতের কথা আপনি বলতেছিলেন। আচ্ছা, তো এই পরবর্তীতে কি আপনি বিয়ে শাদী আর করেছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি। এখন আপনি সুখে আছেন বিয়ে শাদী করে? হ্যাঁ, মোটামুটি আছি, ভালো, আলহামদুলিল্লাহ, ফাইন। যেটা কাছে এটা নিয়ে কথা বলা দরকার নেই। কিন্তু আপনি এই যে গল্পটা আজকে, আপনার গল্পের মধ্যে আমি শুনছিলাম শুধুমাত্র আপনার আজকে একটা পা নাই, আপনি খুব খুঁড়িয়ে কষ্ট করে আমার স্টুডিওতে আসছেন। কেন বললেন এই গল্পটা? বলটা ওই যে হুন্ডির যে ব্যবসাটা, যেমন যেই লোকটা আমাদেরকে টাকা দেয় প্রদীপ নামে, ওনার থেকে গাবতলী ক্যাডার বাহিনী 35 লক্ষ টাকা নিয়ে যায়। যে বলার উদ্দেশ্য হলো, আমি নিজেও 3-4 ডাকাতের হাতে পড়ি হুন্ডির ব্যবসাতে। একবার 5 লক্ষ টাকা নিয়ে গেছিলাম, তখন আমি বুঝে ফেলছি যে এরা প্রতারণার দল। আচ্ছা, আমার থেকে টাকাটা যে কোনোভাবে নিয়ে যেতে পারে, যে কোনোভাবে নিয়ে যেতে পারে। তখন আমি অন্যভাবে একটা গাড়ি উঠার সাথে সাথে 1 মিনিট পরে ওই গাড়িটা আমি আবার চেঞ্জ করি, মানে 3-4টা গাড়ি চেঞ্জ করি, জানি ওরা আমাকে ফলো না করতে পারে এবং আমি যেন আড়ালে হয়ে যেতে পারি। যখন এক চিপের ভিতরে দিয়ে দৌড়ে অন্য গাড়ি দিয়ে রিক্সাতে চলে আসলাম, তখন আমি এই প্রতারণা থেকে বাঁচতে পারলাম। যখন যেই ব্যক্তি আমাকে টাকা দিল, তার নাম আমি বলতেছি না, ওনার থেকে টাকা আনতে গেলাম প্রায় 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা আনতে গেলাম, তখন বিটকেসের টাকাগুলো যখন ঢুকাইলাম, তখন উনি কাকে যেন ফোন দিয়ে বলল যে এরকম হাতে বিটকেস আছে। যে এই কথাটা বলার সাথে সাথে আমি মাথায় কেস করলো যে ঘটনা কি। উনি এই কথা বলার সাথে আমার হাতে তো বিটকেস, তো উনি বললো বিটকেস আছে, নিশ্চয়ই ওনার সাথে কোনো প্রতারণার দল আছে, নিশ্চয়ই কোনো ক্যাডার বাহিনী আছে। উনি টাকা দিল, উনি আবার এরকম ভাবে ঠিকানা দিতেছে, পরিচয় দিতেছে। আমি বুঝলাম না বিষয়টা। তখন এরকম ভাবে বুঝতে পারি, আস্তে আস্তে সাথে আমি একটা গাড়িতে উঠার পরে আরেকটা গাড়িতে উঠলাম, এরকম ভাবে হইলাম। আমি বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসলাম, এরপরে আবার 5 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসছে। 5 লক্ষ টাকা উঠাইয়া ব্যাংকের থেকে উঠাইয়া মামার সাথে ফোন দিছে যে টাকা উঠাইছোস? হ্যাঁ, আমি টাকা তো 5 লক্ষ টাকা উঠেছি। কয় এত টাকা উঠেছিস কে? আমি এত টাকা উঠেছি। কয় এখন তো মুন্সিগঞ্জ যাইতে হবে 50,000 টাকা দেওয়ার জন্য। 50,000 টাকা দেওয়ার জন্য মুন্সিগঞ্জ যাইতে হবে। আমি কিন্তু টাকা তো এত টাকা আমার কাছে আছে, কি করা যাবে এখন? তো যদি বাসায় এই টাকাটা যদি মতিঝিল থেকে এই টাকাটা যদি বাসায় দিতে যাই, তাহলে তো ওই বাসায় যদি দিতে যাই তাহলে তো এই মুন্সিগঞ্জ যাওয়া যাবে না, লেট হয়ে যাবে। কি করা যায়? কয় দেখি সাবধানে যাইস, যদি সম্ভব না হয় তাহলে বাদ দে, তাই এটা ক্যান্সেল করে দিই, টাকা দিতে হবে আর্জেন্ট। আমি যাক আল্লাহ ভরসা। যখন এরকম ভাবে টাকা বিটকেস আমার হাতে, 50,000 টাকা দেওয়ার জন্য গেলাম, টাকা আমার এক্সট্রা টাকা 4.5 লক্ষ টাকা। যখন দিতে গেলাম তখন হাতের ভিতরে বিটকেস ছিল। তখন কয়েকটা লোক আমাকে প্রশ্ন করলো যে ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি ভাই আমি ঢাকা থেকে আসছি, ঢাকা কলেজে পড়ি, আমার এক বন্ধু আছে, আমার এক ফ্রেন্ড আছে, ওখানে ওর সাথে দেখা করতে আসছি। পরে বললো যে ও আচ্ছা। তারপরে কয়েকটা লোক আমাকে ফলো করছে। তখন দেখলাম যে এই লোকগুলো আমাকে সন্দেহ করতেছে যে হুন্ডির ব্যবসা দেশগ্রামে অনেকেই চিনা জানে, যে ঢাকা থেকে এরকম অনেক লোক আসে, বিদেশি পার্টি অনেকের বাসায় আসে। তখন ওরা বুঝতে পারে তখন আমি টের পাওয়াতে তখন আমি খুব চঞ্চল ছিলাম, আমি জিনিসটা বুঝতে পারছি। তো বুঝতে পারি আমি গাড়িতে ভেবিতেছিলাম, ভেবি থেকে একটা ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে আসলাম। তো এরকমভাবে কয়েকটা জায়গায়, যেমন একটা ওয়ারিতে, ওই গুলিস্তানের পরে ওয়ারি, ওইখান থেকে 2.5 লক্ষ টাকা এক বাসায় দেওয়ার জন্য গেছি। বাসার থেকে টাকাটা দিয়ে শুধু নিচে আসতে আর পুলিশে ধরছে আমাকে। নিশ্চয়ই এখানে কোনো ইনফরমেশন ছিল, হ্যাঁ কোনো ইনফরমেশন ছিল, যার কারণে এত লোক যাইতেছে, কাউকে ধরতেছে না, কিন্তু আমাকে ধরতেছে।
হাতে একটা ব্যাগ ছিল, কিন্তু ভাগ্য বলে কোনো টাকা পয়সা ছিল না। হয়তো 1-1.5 হাজার টাকা আমার পকেট খরচের জন্য টাকা ছিল। এই টাকাটা সহ যদি আমাকে ধরতে পারতো তাহলে যে কোনো একটা মামলা দিয়ে দিত, যে কোনো একটা মামলা দিয়ে দিত। তো ওই সময় শুক্রিয়া দিয়ে গেলাম যে আল্লাহ তাআলা যা করে ভালো জন্যই করে। আমি যে টাকাটা অতি তাড়াতাড়ি টাকাটা পৌঁছে দিতে গেলাম, পৌঁছে দেওয়ার পরে আমাকে পুলিশে ধরলো। তখন সমস্ত শরীর আমাকে চেক করলো, কোনো জায়গায় কোনো টাকা পয়সা পাইলো না। টাকা পয়সা নিতাম এই অ্যাংলেট, ফুটবল খেলে না অ্যাংলেট, হ্যাঁ অ্যাংলেটের ভিতরে দেওয়া 2 লক্ষ 1 লক্ষ টাকা এরকম 2-4 লক্ষ টাকা, 2 পায়ে 4 লক্ষ টাকা নিতে পারতাম, 4-5 লক্ষ টাকা এরকম নিতে পারতাম। যখন এরকমভাবে কুমিল্লা যখন গেলাম এক জায়গায় টাকা দেওয়ার জন্য, তো বড় একটা পার্টি ছিল কুমিল্লা, মাঝে মাঝে টাকা পয়সা দিতেই তো, তো এই অ্যাংলেটি করে টাকা পয়সা নিতাম। তখন এক শ্রেণীর 2 জন সিভিল বেশে পুলিশ আইসা চেক করতেছে, পাঠা পর্যন্ত হাতাইতেছে, তো এরকম ভাবে দেখতেছে। তো আমার এই পর্যন্ত হাত দিছে, তো এর নিচে হাত দেয় নাই, টাকা রাখছিলাম এখানে, তো নিচে রাখছিলাম। তো এরকম ভাবে কয়েকবার এরকম বাইচে গেছি। যদি টাকা পয়সা যে ডাকাতের হাতে যদি এরকম ভাবে পড়তো তাহলে হয়তো আমাকে জায়গায় শেষই করে দিত। যে এরকম মানুষকে সতর্ক করার জন্য যে মানুষের জীবনে এরকম ঘটে। আর এই যে আমার বড় বোনটা মারা গেল, একে মাইরে ফেলানো হয়েছে। আমরা যেটা বুঝতে পারলাম যে আমার বড় বোনকে আমার দুলাবার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আসতো, তো সে একটু লোভী টাইপের, তার সাথে আমার সাথে আজও পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন, তার সাথে আমি কোনো যোগাযোগ রাখি না। আমার আম্মা তার সাথে যোগাযোগ রাখে। সে একটু লোভী টাইপের, ধরুন টাকা পয়সা আসতো, তো তার ফ্যামিলি একটু লোভী টাইপের ছিল। তো আমার বোনটা খুব রূপসী সুন্দর ছিল। আমার দুলাভাই খুব হ্যান্ডসাম ছিল, যে রাস্তাতে হাইটে গেলে মনে হইতো সে একজন সরকারি কর্মকর্তা, যে এরকম মনে হইতো। তো আমার বড় বোনকে দেখার সাথে সাথে সে পছন্দ হয়, ভালো লাগে, বিয়ে শাদী করে। তো এত পছন্দ করে বিয়ে শাদী করলো। যখন এই যে ব্যবসা বাণিজ্য করলাম, তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আসলো, তখন আমার এই বোনকে তাবিজ করে। আচ্ছা, আমার বোনকে তাবিজ করে যে আমার বোনকে মেরে ফেলবে। তারা হয়তো টাকা পয়সা আত্মসাৎ করার বা কোনো একটা চিন্তা ভাবনা তাদেরকে ছিল। তো এরকমই আমরা জিনিসটা পরে বুঝতে পারলাম যে এরকম তাদেরকে একটা করা ছিল, টাকা পয়সা আত্মসাৎ করার ইচ্ছা ছিল, যে আমার বড় বোনকে মেরে ফেলবে বা এরকম একটা করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তারা পারে নাই। যার কারণে এটা যেহেতু আমাদের টাকা পয়সা তাদের কাছে ছিল, তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখছি, তাদের সাথে কথাবার্তা বলছি যে টাকা পয়সা উঠানোর উদ্দেশ্যে, যে মামাও যোগাযোগ রাখছে। যখন টাকা পয়সা উঠানোর শেষ হয়ে গেল, যখন এই উঠানোর পরে তার ব্যবসা বাণিজ্য তাকে নিয়ে আবার শুরু করলো, তখন সেই 2.5 লক্ষ টাকা সে আত্মসাৎ করে সে 1-1.5 মাস পরে সে হুন্ডা মোটরসাইকেল কিনে, হুন্ডা বাইক কিনে। তারপর সে বাড়িতে টিভি ফ্রিজ কিনে। এই টাকা পয়সা কোথা থেকে আসলো? তখন আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে টাকা পয়সা আসলে লোভ জিনিসটা সবাই সামলাইতে পারে না। যে হুন্ডির ব্যবসা ঢাকা সিটিতে না, সারা বাংলাদেশে এরকম হুন্ডির ব্যবসা অহরহ আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা থানায় এরকম আছে, চলতেছে। তা আমি বলবো যে এটা সতর্ক সহকারে যেন এই ব্যবসাটা করে, যে এই ব্যবসাটা যেন সতর্ক সহকারে করে। এই যে আমার অ্যাক্সিডেন্টটা, যে মানুষ আসলে কারো জীবনে কোনো একটা দুর্ঘটনা ঘটলে সেই বুঝতে পারে যে তার জীবনে কতটা কষ্টের, তার জীবনে কতটা কষ্টে সেই একমাত্র বুঝতে পারে, সেই একমাত্র জানতে পারে। এই জন্য মানুষকে বলবো যে যেভাবেই চলুক না কেন সতর্ক সহকারে যেন জীবনযাপন করে, এই আমার বলার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। থ্যাংক ইউ সো মাচ। আপনি কি নিজে ওই হুন্ডি ব্যবসা থেকে সরে আসছেন? যে আমি অ্যাক্সিডেন্ট করার পর আমি নিজে চলে আসছি, যে আমার দ্বারা সম্ভব চলে আসছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার নিজের উপলব্ধির জায়গা থেকে আজকে লক্ষ লক্ষ মানুষকে এখানে সতর্ক করে গেলেন। আসলে অবৈধ পয়সা যেটাই হোক না কেন, যেটা যত শর্টকামিং পয়সাই হোক না কেন, সেটার পরিণতি আসলে ভালো হয় না। জি। এবং যারা হুন্ডি ব্যবসা করেন তারা নিশ্চয়ই এটা জানেন যে এটা কত রিস্কি একটা মানি, এটা অবৈধ মানি, এটা আইনত অবৈধ। জি। এবং এটা একটা রিস্কি মানি, সুতরাং এটা করবেন না। হুন্ডি ব্যবসা কিন্তু অপরাধ, এবং অপরাধ ধরা পড়লে এটা জেল হয়ে যাবে। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এপিসোডটি খুবই শিক্ষণীয় একটা পর্ব। আমি ধন্যবাদ জানাই আপনাকে আবারও আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আগামী বুধবার ঠিক রাত 11টায় আমি আরজি কিবরিয়া আবারও ফিরে আসবো এরকম একজন অতিথিকে সাথে করে নিয়ে, যাদের জীবন গল্প আমাদেরকে কিছু না কিছু শেখাবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো। তখন খুব আজরাইল, মানে কি করো আর, মানে খুব খারাপ ব্যবহার করে ডাক্তার। যখন তার হাত টিপি দিয়ে বলা হয় যে আপনি আস্তে ড্রেসিং করেন, আপনাকে কিছু টাকা দেওয়া হবে, তখন সে আস্তে ধীরে ড্রেসিং করে। এরকম নাহলে খুব তাড়াহুড়া করে, খুব ব্যস্ত দেখায়, খুব কষ্ট দেয়। তখন আমি মারে বললাম, মা টাকা দিয়ে কি করবা, আমার তো জীবনই চলে যেত। এখন যাই হোক, আব্বার গরু বেচা টাকা ছিল 60-65 হাজার টাকা ওই সময়। তো আমার আব্বা এই টাকা পয়সা আমার পিছনে ওই সময় খরচা করে। তখন বললাম যে
ওই সময় আমার কাছে 15-20 হাজার টাকা ছিল। তখন বললাম যে আমার আগে আমার জান বাঁচতেছে না, ওরা যেভাবে ড্রেসিং করতেছে আমার জান বাঁচতেছে না, ডাক্তারে কিছু কিছু দিয়ে আমার শান্তি মতো ড্রেসিং করুক। তখন ভালো মেডিসিন দিয়ে আস্তে 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 এটা ড্রেসিং করে। আর যদি টাকা পয়সা না দেওয়া হয় খুব টর্চিংভাবে ড্রেসিং করে, খুব কষ্ট দিয়ে ড্রেসিং করে, খুব খারাপ লাগে আর চিল্লাহুলা করি, অনেক কষ্ট লাগে। যখন এরকমভাবে চলতেছিল তো এক ডাক্তারের সাথে এরকম ভাবে বলতেছি যে আপনারা চাকরি করেন, মানুষের একটু দয়া মেহরবানি করেন, এত কঠিনভাবে কষ্ট দিয়ে মানুষকে করেন। তো ওই ডাক্তারটা আমার সাথে খুব রাগান্বিত হয়ে গেল। উনি রাগান্বিত হইয়া ওনার ব্যাগের থেকে একটা সুই বের করলো, আমার যে প্রস্রাবের রাস্তা দিয়ে একটা পাইপ আছে, এই পাইপের ভিতরে ওই সুইটা পুশ করে দিল। পুশ করে দেওয়া তো আমার ব্রেনটা খুব আঘাত খাইলো যে ঘটনা কি। ওনার সাথে ঝগড়া করলাম, ঝগড়া করার সাথে সাথে উনি ব্যাগের থেকে একটা ইঞ্জেকশন বাইর করে আমার প্রস্রাবের রাস্তার এদিকে দিয়ে দিল। এটার কারণ কি, মানে পাইপের ভিতরে দিছে, জানি ওইটা আমার শরীরে স্পষ্ট করে, জানি আমার মানে লাইফটা যেন নষ্ট হয়ে যায়, এরকম একটা চিন্তা ভাবনা। আমি এটা বুঝতে পারলাম আর কি, না রাগ হইয়া উনি সুই কেন বাইর করবে। তো এইরকমভাবে এক ডাক্তারে ডাক দিলাম সাথে সাথে যে ভাই শিগগির আমার এই প্রস্রাবের রাস্তা যে পাইপটা আছে এই পাইপটা শিগগিরে খুলে ফেলান, না এখনই খুলে ফেলান। তো উনি সাথে সাথে পাইপটা খুলে ফেলাইলো। খুলে ফেলানোর পরে উনি কিছুক্ষণ পর আসছে, আইসে বলতেছে যে আপনি পাইপ কেন খুলছেন। আমি কি কেন ভাই, আমার কাছে বিরক্ত লাগতেছে এই জন্য পাইপ খুলছি, আপনার সমস্যা কি। পরে উনি আর কোনো কথা বলে নাই, উনি দাঁত দুধ কিমড়ে চলে গেল। তো এরকমভাবে ওইখান থেকে চলে আসলাম। চলে আসলে বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার সময় তার আগে আমার মা পাগল হয়ে যায়। মার সাথে নাকি জিনও আছে, এরকম অনেক কবিরাজ বলছে ওনার সাথে জিন আছে। তো যখন এই কোনো একটা দুর্ঘটনা ঘটার আগে আমার মা এরকম অগ্রিম জানতে পারে, মানে উনি শরীরে মানে কিরকম জানি হয়ে যায় মাঝে মাঝে, তো উনি জানতে পারে। আর বেশ কিছু স্বপ্ন দেখে, স্বপ্নগুলো বাস্তব হয়ে যায়। যখন মা এরকম দেখে, একবার ঘরের বাইরে হয়ে গেছিল, এরকম পাগল হয়েছিল। যখন আমি বাড়িতে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমার শরীরটা কেমন যেন একটা ভার হয়ে গেল। সবাইকে আমি চিনতে পারলাম, বুঝতে পারলাম। কোনো ব্যক্তি যদি খারাপ নিয়তে আসে তা আমি এটা আমি বলতে পারতাম যে উনার ভিতরে খারাপ কোনো উদ্দেশ্য আছে। আর যদি কেউ ভালো কোনো উদ্দেশ্য নিয়ে কেউ আসে তখন আমি সেটাও বলতে পারতাম। তখন আমি মারে বললাম যে মা এই ব্যাপার, আমি তো এরকম কোনো সময় হয় নাই, কিন্তু এরকম হইতেছে কেন। একটা ব্যক্তি আসছে আমার বাড়িতে, উনি খারাপ একটা উদ্দেশ্য নিয়ে আসছে যে আমার এই পাটা, দেশগ্রামে তো অনেক ফকির কবিরাজ আছে যে কাটাছেরা এগুলো দেখলে ওরা বান মারে, কাটাছেরা দেখলে এরকম বান মারে। তো আমি দেখলাম, আমি বললাম যে মা এই যে লোকটা আসছে তো আমাদের রক্তের সম্পর্ক, যে আসলে তো উনি তো খারাপ একটা উদ্দেশ্য নিয়ে আসছে, আমি তোমার কাছে বলতাছি। কয় বাবা এই কথা বলিস না, এই কথা বললে সমস্যা আছে, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক। তো এরকম বলতেছে যে কয়েকজন লোক আসছে, খারাপ উদ্দেশ্য আসছে, সমস্ত অনেক বাড়িতে আসছে, হাজার হাজার মানুষ আসছে আমাকে দেখার জন্য যে আমি এক বাপের সন্তান, আমাদের বংশটা অনেক বড় বংশ। তো বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে আসছে, আইসে দেখে গেছে আমাকে। সবাই ভালো নিয়ত আসছে, কয়েকজন লোক খারাপ নিয়ত আসছিল আশপাশের লোক। তো এরকমভাবে আসছে, আম্মাকে বললাম যে এরকম বেশ কিছুদিন যাওয়ার পরে তখন আমার এই পাটা যখন 1 সপ্তাহ অতিক্রম করার পরেই আমার এই পাটা পচন ধরে গেল। আচ্ছা, পাটা যখন পচন ধরে গেল তখন আটটুসি একটা মেডিকেল আছে, ওই মেডিকেলে গেলাম। মেডিকেলে যায় এটা ড্রেসিং করলো, দেখলো ভিতরে পচন ধরে গেছে, অনেক পুইজ বাইরে হইতেছে। পরে ডাক্তারের টিপে তার বিভিন্ন ওষুধ দিতেছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিতেছে। তো আমি এরকমভাবে সুস্থ হইলাম। সুস্থ হতে ওই আমার যে মামা, উনি বেশ কিছু টাকা পাঠাইছে চিকিৎসার জন্য, 1 লক্ষ টাকা পাঠাইছে চিকিৎসার জন্য। তো এই টাকাটা এই চিকিৎসায় আমার ব্যয় হয়। আচ্ছা, ব্যয় হয়। পরে ঢাকা আসি, এই রেডিমেড ব্যবসাটা আমি বন্ধ রাখি প্রায় 6 মাস। আচ্ছা, 6 মাস পর্যন্ত বন্ধ রেখে পরে আমি বললাম, আমি শুধু কান্নাকাটি করি, মাকে বলি মা আমি জীবনটা কী করবো, আমার এই জীবনটা কিভাবে চলবে। আমি বাপের একমাত্র সন্তান, বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, মেডিকেলে বসে পাসপোর্ট পেলাম। এই অবস্থা তো আমি বিদেশে যেতে পারবো না, আমি তখন হাঁটতে চলতে পারি না, 2টা কেরেস নিয়ে হাঁটতে হয়। তখন এই প্লাস্টিক সার্জারি পা লাগাই নেই, 6-7 মাস পরে পা লাগাইছি। তখন আমি মামাকে বললাম, মামা আমার জীবনটা এইভাবে কি শেষ হয়ে গেল। কয় রাখ, তুই চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, তুই চিন্তা করিস না, 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহ ভরসা। যখন ঢাকা আসলাম, কারখানাটা খুললাম, 6 মাসের ভাড়া বাইজে গেছে। তো বাড়িওয়ালার সাথে আলোচনা করলাম যে কেমনি কি করবো বুঝতে পারতেছি না, আমার জন্য দোয়া করেন। তখন বললো যে তুমি ভাড়া আস্তে আস্তে দিও, তুমি কারখানাটা আস্তে আস্তে চালু করো।
আচ্ছা যখন এই কারখানাটা চালু করি তো এই দুইজন করে কারিগর বাড়াই। প্রথমে সর্বপ্রথম মেশিন ছিল 4টা মেশিন হুম কারখানার ভিতরে। আস্তে আস্তে যখন কারখানা মোটামুটি ভালোই চলতেছিল তখন একে একে 17টা মেশিন হইলো। তো আচ্ছা বড় একটা মোটামুটি একটা কিসের কাজ হতো এই মেশিনে? এটা হতো ইন্ডিয়ান মাজাক্কালি ডিজাইন, আচ্ছা মানে কাপড় মাজাক্কালি বানাতেন। লেহেঙ্গা, 3 পিস এই কাপড় ধরনের। বানাতেন, মূল কথা হচ্ছে এটা। জি কাপড় বানাতেন, দর্জি জি কাজ। দর্জির কাজ করতাম, কাপড় বানাতাম ওখানে। তো যখন এরকম কাজ কাজ চলতেছিল মোটামুটি ভালোই, তখন আমি পাশাপাশি কিছু মাল বানাইতাম, পাশাপাশি পার্টির কাজ করতাম, নিজেও কিছু কাজ করতাম, কিছু মাল বানাইতাম। তো মোটামুটি ভালোই চলতেছিল। 2টা লট মাল ভালো চলে না, একবারে মার্কেট আউট, মানে মার্কেটে চলেই না। আচ্ছা 2টা লট মাল বানায় মোটামুটি কিছু টাকা আটকে গেল, আর ব্যবসা বাণিজ্য ভালো চলতেছিল না। কয়েকটা পার্টির কাজ করতাম, এর মধ্যে 2টা পার্টি খুব মানে রেট দেওয়ার কথা একরকম, চান্দ্রাইতে এসে হিসেব করছে আর একরকম। তা আমি তো প্রথম হিসাব করে কারিগরের রেট হিসেব দিয়ে দিছি। হিসেব দেওয়ার পরে দেখতাম যে কারিগরকে দেওয়ার পরে বছর শেষে যে হিসাবটা করতো তাই কিছু টাকা কম দিত আমাকে। যেমন 1 পিস মালে যদি 10 টাকা কম দেয়, যদি 10,000 পিস মাল হয় তো এখানে 1 লক্ষ টাকার উপরে। তা আমার যেমন একটা হিসাব, যে আমি পরে দেখতাম যে আমি যে পরিশ্রম করি এই পরিশ্রমটা আসলে থাকে না। ওই ব্যবসাটার ক্ষেত্রে যখন আমার দুলাভাই, আগের কথা অনেক পিছনে পড়ে গেল, যখন আমার এই দুলাভাই আমার সাথে রাখলাম, আমি একা কুলিতে পারি না, যখন 5-7 লক্ষ টাকা প্রতিদিন ক্যাডেট করা হইতো, বিভিন্ন জায়গায় দেওয়া হইতো। যেমন আমি একা একদিনে 4টা-5টা ডিস্ট্রিক্টও দৌড়েছি। আচ্ছা দিনটা 24 ঘন্টাও গাড়িতে থাকা লাগছে, হ্যান্ড ক্যাশ টাকা রাইখা। যখন এরকম ভাবে চলতেছিলাম তখন আমি একা খুলিতে পারি না, তখন আমি মামারে বললাম, মামা আমি তো একা এত টাকা আসলে ডেলিভারি দিতে পারি না, আমার সাথে আর একজন লোক হইলে ভালো হয়। পরে আমার বললো, তো বাবুল ডানমু? আমি কে মামা, বাবুল তো আমার দুলাভাই, বোন বিয়ে দিছি ঠিক আছে, কিন্তু টাকা পয়সার বিষয়ে আমার আস্থা নাই, আমার ওরকম বিশ্বাস নাই। তো টাকা পয়সার হিসাব কিতাব এটা বড় একটা অ্যামাউন্ট, তো মানুষ পোল্ট্রি দিতে বেশি দিন সময় লাগে না, তা আপনি যা কিছু করেন চিন্তা ভাবনা করে দেখেন। কয় না দেখ, পরে আবার প্রথমে 10,000 টাকা বেতন দিল, খানা থাকা খরচা সবকিছু আমাদের। 10,000 টাকা বেতন দিল, সে এরকম তার একটা অ্যাকাউন্ট খোলা হইলো, তার অ্যাকাউন্টে সমস্ত টাকা পয়সা আসে। আচ্ছা তো এরকম ভাবে বেশ কিছুদিন চলতেছিল। তো চলতে আমার বড় বোন অসুস্থ হয়। তো অসুস্থ হতে আমার মারে বলতেছে যে, মা আমি তো শরীর খুব ক্লান্ত লাগে, আমার শরীরের ভিতরে কেমন যেন খেজুর পাড়া কাটা দিয়ে পাড়ায়, আমার কাছে মনে হয় এরকম। মারে ফোনে বলতেছে, তখন মা বলতেছে, মা তুই চিন্তা করিস না, আমি আসতেছি আগামীকালকে। তো মা আগামীকালকে আসতে পারে নাই, তো একদিন লেট করে যাবে। আর এর ভিতরে এই সংবাদ পাইছে যে আমার বোন মারা গেছে। হ্যাঁ, আমার বোন মারা গেছে। তখন আমার ওই দিনকে আমার দুলাভাই আমারে বলতেছে যে, আজগর তোমার বোন তো আর নাই। তো আমার বাড়ি থেকে ফোন দিছে, আমার দাদা ফোন দিছে যে, আজগরে রুমি তো আর নাই, আমার বড় বোনের নাম রুমি, তো রুমি তো আর নাই। আমি কই, ওই সময় আমি সুস্থ, আমি ভালো, ওই সময় হুন্ডির ব্যবসা করি। তো আমি এরকম ভাবে চলতেছিল। যখন বোন নাই, কি ব্যাপার, কি সমস্যা, কি এরকম তো কোনো কিছু হয় নাই, শুনছি শুধু ওই অসুস্থ, এও শুনছি মা যাবে, তো ওর কি হয়েছে? তখন মা বলল যে ওর বিছনের ভিতরে একটা তাবিজ পাইছে, এটা কিসের তাবিজ সেটা জানে না। পরে মা বলল যে ঠিক আছে আমি আসবো না, তুই চিন্তা করিস না, ওটা রাখ। তো ওর শরীরের ভিতরে খুব জ্বালাতন শুরু হয়েছে। তো শয়তানে ধুকাই পড়া ওই শুনছি গলায় ফাঁস লাগছে, ওই এমন শরীরে এমন যন্ত্রণা শুরু হয়েছে, শরীরের ভিতরে গলার ভিতরে ফাঁস লাগছে। তখন আমার দুলাভাইয়ের অ্যাকাউন্টের ভিতরে আসছিল 8,20,932 টাকা ছিল। তো 3 লক্ষ টাকা ডেলিভারি দেওয়া হয়েছে। 3 লক্ষ টাকা ডেলিভারি দেওয়ার পরেই বড় বোনের মৃত্যুর সংবাদ আমরা পাইলাম। তখন বড় বোন যখন মারা যায়, তখন ওই সময় ওর অ্যাকাউন্টে টাকা পয়সা ডেলিভারি দেওয়ার পরে 5,20,932 টাকা ওর অ্যাকাউন্টে ছিল। ওই সময় দুলাভাই বলতেছে যে, আজগর তুমি গাবতলি অমুক জায়গায় থাকো, তুমি অমুক জায়গায় থাকো, আমি তোমার নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি এইখানে, আমি আধা ঘন্টার ভিতরে চলে আসবো। আপনার কতক্ষণ লাগবে? আমার মিনিমাম 40 থেকে 50 মিনিট সময় লাগবে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে, তুমি এখানে থাকো। উনি ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করছে, আমার সাথে করে নিয়ে যাবে। তো গাড়ি যখন রিজার্ভ করছে, আমি তার আগেই তো চলে আইছি, বা গাবতলি এসে বলছি, আমি গাবতলি ঠিক মেন রোডে
মাঝখানে যে বিট আছে বিটগুলা, এই বিটের উপরে আমি দাঁড়ানো আছি, সমস্যা নাই, গাড়ি যতই ভিড় থাকুক আমি আপনাকে না দেখলেও আপনি আমাকে দেখতে পারবেন, আমি আপনার আগে এসে দাঁড়া দিছি। এই কথা বলার পরে সে বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও। এই কথা বলার পরে উনি বিভিন্ন জায়গা থেকে ওনার ফোন টোন আসছে, পরে শেষে উনি হঠাৎ করে ফোন রিসিভ করে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, উনি ফোন রিসিভ করে না। ফোন রিসিভ না করার কাতে যখন এক পর্যায়ে সে আমার ফোনই রিসিভই করে না, রিসিভ না করাতে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে উনি আমার সাথে শেষ সময় আমার সাথে এরকম একটা ঘটনা ঘটাইলো, আমার বোনটা মারা গেছে, তার স্ত্রী, আমার থেকে তার দরদ বেশি, এবং আমার বোন, আমার তো দরদ কম না। আমি তার আগে এসে দাঁড়ায় রইলাম, আমাদের সমস্ত টাকা পয়সা তার কাছে, আমাদের টাকা পয়সা নিয়ে গাড়ি রিজার্ভ করলো, অথচ আমাকে নেওয়ার কথা আমাকে নিল না। এটার রহস্যটাকে আমি বুঝলাম না। তো তখন আমি এরকমভাবে রাত বাইজে গেছে 9টা 10টা গাবতলি ওই সময়। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমি ঠিক আছে আমি অন্য বাসে যাই, বাস দিয়ে যাই। যখন দৌলদিয়া ঘাট দিয়ে আমি বাস দিয়ে গেলাম, তো বাস দিয়ে যাওয়াতে আমার যাইতে যাইতে অনেক লেট হয়, সকাল 7টা 8টা বেজে যায় যাইতে যেতে। সে রাত্রি রিজার্ভ নিয়ে চলে আসে। তো চলে আসে খুব শোরগোল মানে কান্নাকাটির রোনাজারি ছুটে যায়। আমার বিভিন্ন আত্মীয় স্বজন আসে। তখন আমি দুলাবারে বললাম যে আপনি ঢাকা থেকে আসলেন ডাইরেক্ট রিজার্ভ গাড়ি করে, আমাদের টাকা পয়সা খরচা করে, অথচ আপনি আমার আনলেন না, এটার রহস্যটা বুঝলাম না, এটার কাহিনীটা কি? তখন সে আর কোনো জবাব দেয় না, সে আর কোনো কথা বলে না, তার মুখ চুপ কালা। আমি বেশ কিছু কথা বললাম তাকে ওই সময় যে আপনি এই সমস্ত বাটফারি করার এর উদ্দেশ্যটা কি? আপনি আমার সাথে এরকম কাহিনী কেন করলেন? এত রাত্রের ভিতরে আমি কত কষ্ট করে আমি আসছি, আপনি জানেন আমি কত কষ্ট করে আইছি? আমি 4টা 5টা গাড়ি চেঞ্জ করেছি, সারা রাত আমি ঘুমাইতে পারিনি, আপনি আমার এই কষ্টটা কেন দিলেন? তখন সে আর কথা জবাব দিতে পারে না। পরে এখন মামা বলতেছে ওর কাছে এতগুলো টাকা পয়সা, এখন কি করা যাবে? ঢাকা থেকে ডাক্তার যাওয়ার কথা, চেক করবে যে আসলে ওকে কি মার্ডার করা হয়েছে নাকি নিজ ইচ্ছায় মানে মারা গেছে, নাকি এমনি কি হয়েছে, কোনো ক্ষতি হয়েছে, এটা পোস্টমর্টম করবে। পরে আমরা চিন্তা ভাবনা করলাম পোস্টমর্টম করলে চোখ ঠোক অনেক কিছু রেখে দেয়, মাথার ঘিলু রেখে দেয়, কিডনি রেখে দেয়, এগুলো আমরা সহ্য করতে পারব না। যা হয়েছে আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, এগুলো নিয়ে আর কোনো কিছু করার দরকার নাই, এগুলো এমনিই থাক। যখন এরকম ভাবে তখন চিন্তা ভাবনা করলাম আমরা যদি কিছু করতে যাই, ওর অ্যাকাউন্টে আমাদের টাকা আছে, এই টাকা দিতে চাবে না, আমাদের টাকা দিয়ে আমাদেরকেই ওরা আমাদের সাথে লড়বে। থানায় যদি 2 লাখ টাকা দিয়ে দেয় তাহলে আমরা তো কিছুই করতে পারবো না, আমাদের টাকা দিয়ে আমাদের লড়বে, আমাদের সাথে লড়বে, আমরা কিছুই করতে পারবো না, লাস্টে আমও যাবে সালাও যাবে, কিছুই পাবো না। তাকে আপোষেই আসি, লাশ দাফন হয়ে যাক, টাকা পয়সা আমরা আস্তে আস্তে নেই। এই টাকা 5,20,932 টাকা, এই 5 লক্ষ টাকা দিছে আমাদেরকে 4 মাস ঘুরে। টাকাও একসাথে চেক কাইটে টাকাটা দিতে পারতো। ওদের ভিতরে ভয় যে আমরা কোনো কিছু যদি করি, এই জন্য ওদের ভিতরে ভয়। এই টাকাটা পরে আস্তে আস্তে আমাদেরকে টাকা পয়সা দেয় অল্প অল্প করে, একসাথে টাকাটা দেয় না। আচ্ছা, টাকাটা না দেওয়া নেই, তখন আমার ভিতরে একটা ক্ষোভ হয়ে গেল। আমার ভিতরে তো এমনি জিত যে আমার সাথে এরকম একটা বাটফারি করছে। পরে বোন তো মারাই গেল, তো আমাদের তো সংসারে এরকম ভাবে একটা অশান্তি, একটার পর একটা। তার 3 মাস পরে একটা আমাদের বড় পালের সবচেয়ে বড় গাই গরুটা মারা যায়। আচ্ছা, 3 মাস পরে একটার পর একটা ক্ষতি হইতেছে। তার 3 মাস পরে আমি করলাম এই বড় ধরনের অ্যাক্সিডেন্টটা। তো অ্যাক্সিডেন্ট করার পরে তখন এই ব্যবসাটা আমি তো করতে পারি না করার পরে আমি মামারে বললাম যে মামা আপনি তো 2 লাখ টাকার একটা দিছেন, 2 লাখ টাকার একটা দিছে, ঠিকানা দিছে যে 2 লাখ টাকা অমুক জায়গায় দিয়ে। তখন আমি মামারে বললাম মামা আপনি কি ভুলে গেছেন আমার একটা পা নাই, আমি গাড়ি ঘোড়ার ভিতর দিয়া টাকা পয়সা নিয়ে কিভাবে যাব, আমার পক্ষে সম্ভব হবে না। কয় মামা আমি তো বুঝতে পারি নাই, আসলে ভুলে গেছি, তুমি টাকাটা কষ্ট করে দিয়ে আসো, এরপর আর টাকা পয়সা ওটা নিবো না, আর টাকা পয়সা আর পাঠাবো না। পরে এই পর্যন্ত শেষ হয়ে গেল। বেশ কিছুদিন বন্ধ রাখার পরে এই বাবুলের সাথে মামা মাঝে মাঝে যোগাযোগ করে, বাবুলি মামার সাথে ফোনে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে মামা বললো যে ঠিক আছে ব্যবসাটা বাবুলের দিয়ে চালু করি। আমি কে মামা বোন যখন ছিল তখনই আমি তার বিশ্বাস করিনি, আমার ভিতরে একটা সন্দেহ কাজ করছিল। আমি আপনার আপন বাইক না, এত টাকা পয়সা কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, অথচ 500 টাকাও এলোমেলো কখনো হয় নাই। হিসাব থেকে
একটু এদিক সেদিক হয় নাই, কখনো নিজের মনের চাহিদা মতন কোনো কিছু একটা মার্কেট করি নেই, মনের চাহিদা মতন কোনো একটা টাকা পয়সা আমি বেহুদা খরচা করি নেই, বন্ধু বান্ধব নিয়ে বাজে কোনো আড্ডা করি নেই, আমি আগে থেকে কোনো আড্ডা ফাড্ডা করি না। তো এখন আপনি এই যে টাকা পয়সার লেনদেন, আপন ভাইরে দে ভাই বিশ্বাস নাই, আপন বাইরে দে ভাই বিশ্বাস নাই। এই যে ভাষানরে দিয়া আপনি যে লেনদেন করলেন, এই ভাষান কিন্তু দেখেন টাকা পয়সা আত্মসাৎ করলো, সেই ভাষান বিদেশ চলে গেল। এখন আপনি বিশ্বাস কারে করবেন? কয় সমস্যা নাই, এখন ওর ভিতরে তো একটা বুঝাইছে, অল্প অল্প টাকা পয়সা দিয়ে দেখুন কি অবস্থা হয়। আচ্ছা, তো অল্প অল্প টাকা পয়সা তারপরে 5-7 লাখ টাকা আসতো রেগুলারে, কন্টিনিউ আসতো। তো এরকম 2.5 লক্ষ টাকা রায়েরবাগ যখন 2.5 লক্ষ টাকা দিতে গেল, আমার একটা পরিচিত কাস্টমার, প্রত্যেক সপ্তাহে ওদেরকে 2-4-5 লক্ষ টাকা দিতে হইতো। অনেক টাকা আসতো সৌদি আরব থেকে, নিজস্ব ব্যবসা ছিল, বড় ব্যবসা। তো ওখান থেকে প্রত্যেক সপ্তাহে 5-7 লক্ষ টাকা ওদের বাড়িতে আমার নিজে যায় দিয়ে আসতে হইতো। যখন বাড়িঘর সবকিছু চিনা হলো, সপ্তাহে টাকা পয়সা যা দিয়ে আসতাম। ওই বাড়িতে উনি 2.5 লক্ষ টাকা দিতে গেছে। টাকাটা দিতে গেছে, তো উনি বলল যে এই টাকাটা আমার থেকে 2 ডাকাইত, 2 ছিনতাইকারী পিস্তল ঠেকাই নিয়ে গেছে। ওকে, তারপর? তো 2.5 লক্ষ টাকা যখন মামা এই দুলাভাই থেকে নিয়ে যায়, সে বলতেছে এরকম 2.5 লক্ষ টাকা আমার থেকে নিয়ে যায়, এরকম ভাবে আমাকে পিস্তল ঠেকাই নিয়ে যায়। ব্যাংকে থেকে যখন টাকা উঠেছি, তখন তারা আমার পিছে পিছে ফলো করছে। যখন আমি এক সাইডে আসছি, এক সাইড দিয়ে হাইটে এসতেছি, তখন আমাকে তারা হ্যান্ডকাপ করছে, আমাকে অ্যাটাক করছে, পিস্তল ঠেকে আমার থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে যায়। যখন 2.5 লক্ষ টাকা নিয়ে যায়, তখন মামা বলল যে হইতে পারে, পরে এই ব্যবসাটা টোটালি বন্ধ হয়ে যায়। তখন বললে যে না, এই ব্যবসা আর করা যাবে না, যাই হয়েছে আর করার দরকার নাই। তার 2-1 মাস পরে তখন আমি খবর পেলাম তার বাড়িতে উনি নিজে একটা হুন্ডা কিনে, বাসায় টিভি ফ্রিজ সব কিছু কিনে। আচ্ছা, উনি এত টাকা পয়সা কই পাইলো এই অল্প দিনে? পরে মামারে বললাম যে মামা, আপনি দুনিয়ার ভিতরে কারে বিশ্বাস করবেন? এই সমস্ত লেনদেন, এই সমস্ত টাকা পয়সা, হ্যান্ড ক্যাশ টাকা পয়সা, দুনিয়ায় আজকাল কাউকে দিয়ে বিশ্বাস নাই। আপনি টাকা পয়সা আপনি কাউকে দিয়ে করেন না, কাউকে আপনি দিয়ে বিশ্বাস করেন না। পরে বললো যে ঠিক আছে, আর কি করা, আর ব্যবসা বাণিজ্য করার দরকার নাই, আমি এদিকে অন্য কিছু যা পারি করি। উনি সৌদি আরব একটা গাড়ি কিনছে, গাড়ি একটা টিপ মারে, আর অন্য কিছু কাজবাজ করে। একটা ছোট্ট একটা দোকান ছিল, এই দোকানে ব্যবসা বাণিজ্য করতে উনি এক জায়গায় টাকা 3 লক্ষ টাকা দিছে, এই ব্রাহ্মণবাড়িয়া। এই 3 লক্ষ টাকা সে দিবে করে ব্যবসার খাতিরে এই টাকা পয়সা দেয় না। সেখানে 2-3 বার গেলাম, সে অনেক টাকা পয়সা মাইর খাইয়া একজনের 10 লক্ষ টাকা দিছে ব্যবসার জন্য, সেই 10 লক্ষ টাকা নিয়েও সে চলে গেছে দোকানপাট ব্যবসা বাণিজ্য সবকিছু ফালাই দিয়ে। যে এরকমভাবে সে বিভিন্ন টাকা পয়সা মায়ের ঠেরে খাইয়া, সেই মামা একসময় অনেক টাকা পয়সা আলা ছিল, এখন সে মোটামুটি কিছুই নাই। মোটামুটি দেশ গ্রামে এখন বিকাশ লোটমোট দিয়ে মোটামুটিভাবে তার সংসার জীবনযাপন চলতেছে। আর আমি এখন ছোটো মোটো একটা ব্যবসা বাণিজ্য চলতেছি, এভাবে জীবনযাপন চলতেছে। তারপর এই ব্যবসার খাতিরে যখন আমি এই ব্যবসা বাণিজ্য করতেছিলাম, তো পাশাপাশি আমার একটা টেইলার্স ছিল, নিউ জননী লেডিস অ্যান্ড জেন্টস টেইলার্স। যখন এই টেইলার্সটা ছিল, তখন একটা কাস্টমার হিসেবে একটা মেয়ে আসলো। তখন এই মেয়েটাকে আমাকে ভালো লাগলো। যখন মেয়েটার সাথে সম্পর্ক হয়ে গেল, তো এই মেয়েটা দেখলো আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আছে, যদিও আমার একটা পা নাই, প্লাস্টিক সার্জারি লাগায় চলি, তো একটা পা নাই, তারপরে সে সব কিছু মাইনে নিল। ব্যবসা বাণিজ্য করতেছিলাম, সুখী ছিলাম, মোটামুটি ভালোই ছিলাম। যখন ব্যবসা বাণিজ্য এরকম করতেছিলাম, তো 2-3 বছর ভালোই চলতেছিল। তো আমার একটা মেয়ে বাচ্চা হলো, মেয়েটা নর্মালি হয়েছে ঢাকা মেডিকেলে। যখন এই মেয়েটা আমার কোলে আসলো, তখন আমার কোলটা খুব শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। তখন আমি বললাম যে জান্নাত আমার কোলে আসছে। তখন আমি মেয়ের নাম রাখলাম জান্নাতুল ফেরদৌস, মেয়ের নাম রাখলাম। তো জীবনযাপন করতেছিলাম, ভালোই চলতেছিল। তো বাচ্চাটা হওয়ার বছরখানিক পরে সে কীরকম যেন একটু আমার সাথে একটু রাব ব্যবহার করে, একটু উল্টাপাল্টা ব্যবহার করে। পরে আমি বললাম যে দেখো, আমি তো একসময় বদ্দিনের উপরে চলছিলাম, তখন দিনের বুঝ পাইনি। এখন আমি তবলিগে সময় লাগাই, নিজে কিছু বুঝতে পারি, নিজে কিছু দিনের উপরে চলার চেষ্টা করতেছি। তুমি পরিপূর্ণ পর্দায় থাকো, পর্দার উপরে থাকলে দুনিয়া আখেরাতে সফল কামিয়াব হইতে পারবা। তো তাকে যখন এরকম বুঝালাম, নিজেও মাসরত জামাতে নিতাম, তো আমার ঘরেও মাসরত জামাত আসতো। তো এরকমভাবে যখন আমি এরকম দিনের পথে চলতেছিলাম, তখন সে এক পর্যায়ে তা আমার সাথে রাব ব্যবহার করতো, বেয়াদবি করতো, যে আমি এরকম পর্দায় থাকতে পারবো না, এই বন্দি কারাগারে আমি থাকতে পারি না, আমি খোলামেলা জায়গায় থাকতে হবে, মানে পর্দায় থাকতে পারবো না, সে বেপর্দায় চলবে। তখন আমি বললাম যে দেখো, আমার সংসারে থাকতে হলে পর্দায় থাকতে হবে,
নাহলে আমি তোমাকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব হবে না। পরে বলছে হ্যাঁ আমারও সম্ভব হবে না এইভাবে চলাফেরা। তখন আমি বললাম যে দেখো, দুনিয়াটা মধুর মতো মনে করো না, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়াটা কোনো না কোনোভাবে খতম হয়ে যাবে, সুখেই থাকে দুঃখেই থাকে, মেডিকেলে সই হোক আর আরামেশের বিছানায় হোক, এই জিন্দিগিতে কোনো না কোনোভাবে পার হয়েই যাবে। এই সময়টা পার হয়েই যাবে, তুমি দিনের পথে আসো, দিনের পথে থাকো। সে এরকমভাবে আমার সাথে খুব রাব ব্যবহার করতো। পরে আমি বললাম এক পর্যায়ে, তুমি কি আমার সাথে সংসার করবো না? তখন আমি কোরআন তিলাওয়াত করতেছিলাম। তখন সে কোরআনের উপরে ঠাস করে হাত দিয়ে বলল যে আমি তোমার সংসার করব না, আমি চলে যাব। তখন আমার পরিপূর্ণ একিন হয়ে গেল, যে ব্যক্তি কোরআন ছুঁয়ে কসম খাইতে পারে সে তো আসলে আমার সংসার করবে না। কোরআন ছুঁয়ে কসম, আপনি যেহেতু ধর্মকর্ম করেন, জি, আপনি আমাকে বলেন এটুকু যে কোরআন ছুঁয়ে কসম খাওয়ার নিয়ম আছে আমাদের ধর্মে? নাই, উনি ঠাস করে কোরআন ধরে ফেলছেন। না, কিন্তু সেটা ফেলেছে, কিন্তু উনি তো ভুল করেছেন। আমি ওনাকে, উনি ভুল করছেন কেন করছেন? আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করি, শোনেন। একটা যেটা হচ্ছে যে সংসার জীবনে কি হয়েছিল সেটা অন্য হিসাব। আপনি তাকে যেভাবে চালাতে চেয়েছেন, আপনার মনোমালিন্য হয়েছে, সংসার টিকে নাই। সংসার কি টিকে না? আচ্ছা, ওনার ঘরে বাচ্চা কাচ্চা ছিল? জি, একটা মেয়ে। মেয়েটা কি আপনার সঙ্গে আছেন? ওর সঙ্গে? ওর সঙ্গে আছে। ওই নিয়ে গেছেন নাকি আপনি জোর করে পাঠিয়ে দিয়েছেন? ও নিয়ে গেছে, আমি তো আমার মেয়ের জোর করে পরবর্তীতে, রাইট, আপনি এই জান্নাতের কথা আপনি বলতেছিলেন। আচ্ছা, তো এই পরবর্তীতে কি আপনি বিয়ে শাদী আর করেছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি। এখন আপনি সুখে আছেন বিয়ে শাদী করে? হ্যাঁ, মোটামুটি আছি, ভালো, আলহামদুলিল্লাহ, ফাইন। যেটা কাছে এটা নিয়ে কথা বলা দরকার নেই। কিন্তু আপনি এই যে গল্পটা আজকে, আপনার গল্পের মধ্যে আমি শুনছিলাম শুধুমাত্র, আপনার আজকে একটা পা নাই, আপনি খুব খুঁড়িয়ে কষ্ট করে আমার স্টুডিওতে আসছেন। কেন বললেন এই গল্পটা? এই বলটা ওই যে হুন্ডির যে ব্যবসাটা, যেমন যে লোকটা আমাদেরকে টাকা দেয় প্রদীপ নামে, ওনার থেকে গাবতলী ক্যাডার বাহিনী 35 লক্ষ টাকা নিয়ে যায়। যে বলার উদ্দেশ্য হলো, আমি নিজেও 3-4বার ডাকাতের হাতে পড়ি এই হুন্ডির ব্যবসাতে। একবার 5 লক্ষ টাকা নিয়ে গেছিলাম, তখন আমি বুঝে ফেলছি যে এরা প্রতারণার দল। আচ্ছা, আমার থেকে টাকাটা যে কোনোভাবে নিয়ে যেতে পারে, তখন আমি অন্যভাবে একটা গাড়ি উঠার সাথে সাথে 1 মিনিট পরে ওই গাড়িটা আমি আবার চেঞ্জ করি, মানে 3-4টা গাড়ি চেঞ্জ করি, জানি ওরা আমাকে ফলো না করতে পারে এবং আমি যেন আড়ালে হয়ে যেতে পারি। যখন এক চিপের ভিতরে দিয়ে দৌড়ে অন্য গাড়ি দিয়ে রিক্সাতে চলে আসলাম, তখন আমি এই প্রতারণা থেকে বাঁচতে পারলাম। যখন যেই ব্যক্তি আমাকে টাকা দিল, তার নাম আমি বলতেছি না, ওনার থেকে টাকা আনতে গেলাম, প্রায় 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা আনতে গেলাম, তখন বিটকেসের টাকাগুলো যখন ঢুকাইলাম, তখন উনি কাকে যেন ফোন দিয়ে বলল যে এরকম হাতে বিটকেস আছে। যে এই কথাটা বলার সাথে সাথে আমি মাথায় কেস করলো যে ঘটনা কি। উনি এই কথা বলার সাথে আমার হাতে তো বিটকেস, তো উনি বললো বিটকেস আছে, নিশ্চয়ই ওনার সাথে কোনো প্রতারণার দল আছে, নিশ্চয়ই কোনো ক্যাডার বাহিনী আছে। উনি টাকা দিল, উনি আবার এরকম ভাবে ঠিকানা দিতেছে, পরিচয় দিতেছে, আমি বুঝলাম না বিষয়টা। তখন এরকম ভাবে বুঝতে পাইরা আস্তে আস্তে সাথে আমি একটা গাড়িতে উঠার পরে আরেকটা গাড়িতে উঠলাম, এরকম ভাবে হইলাম। আমি বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসলাম, এরপরে আবার 5 লক্ষ টাকা অ্যাকাউন্ট আসছে। 5 লক্ষ টাকা উঠাইয়া ব্যাংকের থেকে উঠাইয়া মামার সাথে ফোন দিছে যে টাকা উঠাইছোস? হ্যাঁ, আমি টাকা তো 5 লক্ষ টাকা উঠেছি। কয় এত টাকা উঠেছিস কে? আমি এত টাকা উঠেছি। কয় এখন তো মুন্সিগঞ্জ যাইতে হবে 50,000 টাকা দেওয়ার জন্য। 50,000 টাকা দেওয়ার জন্য মুন্সিগঞ্জ যাইতে হবে। আমি কিন্তু টাকা তো এত টাকা আমার কাছে আছে, কি করা যাবে এখন? তো যদি বাসায় এই টাকাটা যদি মতিঝিল থেকে এই টাকাটা যদি বাসায় দিতে যাই, তাহলে তো ওই বাসায় যদি দিতে যাই তাহলে তো এই মুন্সিগঞ্জ যাওয়া যাবে না, লেট হয়ে যাবে। কি করা যায়? কয় দেখি সাবধানে যাইস, যদি সম্ভব না হয় তাহলে বাদ দে, এটা ক্যান্সেল করে দিই, টাকা দিতে হবে আর্জেন্ট। আমি যাক আল্লাহ ভরসা। যখন এরকম ভাবে টাকা বিটকেছে আমার হাতে,